আমার নাম মোহাম্মদ শওকত হোসেন এরশাদ। শওকত হোসেন এরশাদ, মানে আমরা এরশাদ ভাই বলি আপনাকে। জি। ওকে, সো এরশাদ ভাই বয়স কত? 32। 32 বছর বয়স। জন্ম জেলা কোথায়? আমার জন্ম নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক ইউনিয়নের লামসি প্রাসাদ গ্রামে। ওকে, আপনি এখন বর্তমানে আছেন চট্টগ্রামে না কক্সবাজার? জি, চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আপনি যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে। আপনি কি দেখেন, নিয়মিত শোনেন এই অনুষ্ঠানটা? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। ফাইন। সো আমাদের শওকত ভাই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা আপনার গল্পটা তুলে ধরতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে। জি, আমার বাবা চাকরি করত কর্ণফুলী পেপার মিলে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিল। তো যদিও এখন দৈন্য দশা ওই মিলের, কিন্তু আমার বাবা যখন চাকরিরত ছিলেন তখন ওই মিলের তখন যৌবনকাল ছিল বলতে গেলে। দেশের কাগজের চাহিদা বেশিরভাগ ক্ষেত্রে ওই মিলেই মিটাতো। তো মিলের অবস্থা তখন খুবই ভালো ছিল। তো আমার জন্ম ওই চন্দ্রকোনাতেই জন্ম এবং চন্দ্রকোনাতেই বেড়ে ওঠা। চন্দ্রকোনার কর্ণফুলী পেপার মিল স্কুল অ্যান্ড কলেজে আমার স্কুল এবং কলেজ জীবন সমাপ্তি ঘটে। স্কুল থেকে আমি এসএসসি পাস করি, আর ওই কলেজ থেকে আমি কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 6 ভাই 1 বোন। আপনি বড়? না, আমি সবার ছোট, বড়টা 5 নাম্বার। আচ্ছা। সেখানে ওই স্কুলে আমার আসলে বেড়ে ওঠা, হাসি দুষ্টামি আনন্দ বেদনা সব কিছুই ওই চন্দ্রকোনার মাটিতেই আমার। তো চন্দ্রকোনার জন্য সবসময় এখনও আমার মন কাঁদে, মন টানে, কারণ ওখানেই আমার বেড়ে ওঠা স্কুল জীবন, কলেজ জীবন, এবং ওই জায়গা থেকেই আমি চাকরিতে জয়েন করা। আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে পুলিশের চাকরিটা কি আপনার বাই চয়েস ছিল, মানে আপনি নিজে থেকে চয়েস করে এসেছেন, নাকি ঠিক আছে আমার একটা জব দরকার সেজন্য পুলিশ লাইনে গেলাম, দাঁড়ালাম, হয়ে গেল? না, আসলে ছোটবেলা থেকে আমি বিশেষ করে যখন ঈদ আসতো তখন আমার পছন্দের প্রথম খেলনা ছিল পিস্তল। তো ওই পিস্তল, স্টিলের 10 টাকা দামের এক ধরনের পিস্তল পাওয়া যেত, 90 দশকের কথা বলছি আমি। তখন ওই পিস্তলগুলা, ওই ছোট 2 টাকা দামের একটা বাজি আছে দিলে খুব ফুটতো। তো ওইটা আমার পছন্দের খেলনা ছিল, আর আমরা বন্ধুরা মিলে চোর পুলিশ খেলতাম সবসময়, আর আমি পুলিশ থাকতাম সবসময়। তো সে থেকে আসলে একটা চয়েস ছিল যে পুলিশে জব করার। তো ইনশাল্লাহ আল্লাহ সত্যি সত্যি সে আশাটাই পূরণ করছে। আচ্ছা, তো আপনি জয়েন করলেন কত সালে? আমি 2005 সালে পুলিশ বিভাগে জয়েন করি, এবং আমার ট্রেনিং সেন্টার ছিল নোয়াখালী ট্রেনিং সেন্টারের 24তম ব্যাচের অ্যাজ এ কনস্টেবল হিসেবে আপনি জয়েন করলেন। আমরা তো যতটুকু শুনেছি বাইরে থেকে যে পুলিশের এই যে কি বলা যেতে পারে র্যাঙ্ক, কনস্টেবল র্যাঙ্ক, সেখানে আসলে খুব কষ্টের একটা পেশা। আমরা বিভিন্ন টেলিভিশন রিপোর্টেও দেখেছি, অতি অমানবিক ব্যাপার চলে আসে এখানে। আসলে আপনি জয়েন করার পরে কি দেখলেন, কি পেলেন? যদিও বিভাগীয় পর্যায়ে আমি জানি না আপনি এতটা লিবার্টি পাবেন কিনা বলার জন্য, তারপর আপনার জায়গা থেকে এক্সপিরিয়েন্স। আসলে কষ্ট সব পেশাতেই আছে, তবে আমাদের কষ্টটা আসলে এটা আসলে আমরা যেভাবে সার্ভিসটা করি সেক্ষেত্রে বলতে গেলে কষ্ট তো হয়, কিন্তু সেটা আসলে বাইরে প্রকাশ করার মতো না। এটা যে আমাদের সাধ্য অল্প কিন্তু চাহিদা অনেক। তো আমাদের প্রতি 900 জনের জন্য একজন পুলিশ বাংলাদেশে। তো এটা আসলে একজন পুলিশের পক্ষে এত মানুষকে কন্ট্রোল করা তো কখনোই সম্ভব না। তারপরও আমরা সেবা দিয়ে যাচ্ছি, এবং বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে মানুষ বড় ধরনের কোনো অকারেন্স বা বড় ধরনের কোনো বিস্ফোরক বা বিস্ফোরণ কিংবা কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হলে সবাই যখন পালিয়ে বাঁচতে চায়, তখন কিন্তু সেই জায়গাতে রেস্কিউ করা, সেই জায়গাকে নিরাপদ করা, এবং সেই জায়গায় নিজের জানমাল দিয়ে হলেও সেই জায়গাকে একটা নিরাপদ চাদরে ঢেকে নিয়ে আসা, এটা কিন্তু আসলে আমরা আমাদের জীবন বাজি রেখেই করি। তো সেক্ষেত্রে বলতে গেলে পুলিশের পেশাটা একটু চ্যালেঞ্জিং পেশা, এবং এই পেশায় অনেক না পাওয়া আছে। তারপরেও না পাওয়াকে আমরা সেই বড় করে দেখি না, আমরা দেখি সবসময় আমাদের দেশটাকে। তো আমাদের দেশটাকে আমরা কিভাবে আরো সুন্দর দেখতে চাই, সেই লক্ষ্যে আসলে আমাদের কাজ করে যাওয়া। আপনি জয়েন করলেন কত সালে কথা বলছিলেন? যখন 2005-এ পুলিশ বিভাগে জয়েন করি, তখন পুলিশের তখন ডিউটি ছিল প্রচুর ডিউটি, বা সারা রাত নাইট ডিউটি করে আসার পরেও কিন্তু আবার সকালবেলা উঠে আবার ওই যে ভিআইপি ডিউটি, প্রোটেকশন ডিউটি কিংবা পিকেটিং ডিউটি, হরতাল ডিউটি, সারা রাত নাইট ডিউটি করে আসার পর 8টা to 8টা ডিউটি করার পরেও কিন্তু আবার সকাল 10টা কিংবা 11টা বেরিয়ে যেতে হতো। তো 2 ঘন্টাও আসলে 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর সময় আমি ঠিকমতো পেতাম না। তো আমার মাঝে মাঝে খুব রাগ হতো যে কিসের চাকরির মধ্যে আসলাম, স্বপ্ন দেখতাম কি, কল্পনা করতাম কি, আর বাস্তবে হলোটা কি। তো আমার রাগ চলে আসতো মনের মধ্যে। আমি এবং আমার বাবাকে কয়েকবার ফোনও করছি যে বাবা, আমি আর পারবো না, আমার খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্টের চাকরি, আমার দ্বারা সম্ভব হবে না,
আমি চলে আসতেছি, আমি পারবো না আর। তো আমার বাবা বুঝাতো, দেখ বাবা 6 মাস কষ্ট করে ট্রেনিং করলি, তারপর এত লম্বা সিকোয়েন্স যে চাকরি নেওয়ার অনেকগুলা ধাপ পেরোতে হয়, তো এত কিছুর পরে মাত্র 1-2 মাস চাকরি করে চলে আসাটা কি ঠিক হবে? আরেকটু ভেবে দেখ, আরেকটু চিন্তা করে দেখ। ওই সময় আপনার স্যালারি ছিল কত? স্যালারি ছিল আমাদের তখনকার বেসিক ছিল 2850 টাকা, 2005-এর কথা বলছি আমি। সবকিছু মিলিয়ে আপনি কত পেতেন? সবকিছু মিলে 5000-এর মতো। 2005 সাল? জি, 2005 সাল আগস্ট মাসের কথা বলছি। এখন কত হয়েছে এটা কনস্টেবল? এখন আসলে আমাদের বেতনটা হচ্ছে প্রতি বছর ইনক্রিমেন্ট যোগ হয়। তো যাদের সার্ভিস বেশি, তো তাদের বেতনটা আসলে একটু বেশির কোঠায় যায়। আপনার তো এটা বলতে সমস্যা নেই, কারণ এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে সরকারি বেতনের যে রেশিও। আপনি 2015 সালে জয়েন করেছেন, 2005 সালে জয়েন করেছেন, এখন হচ্ছে 2020 সাল, মানে 15 বছর আপনি সার্ভিস করেছেন। এখন আপনার স্যালারি স্ট্রাকচার কত? আমার স্যালারি এখন মেবি বেসিক হচ্ছে 15,000, 15,500 মেবি 15,500। আপনি সবকিছু মিলিয়ে কত থাকে? সবকিছু মিলিয়ে প্রায় 25,000 টাকার মতো আসে আমার বেতন। 25,000 টাকা, এটা মোটামুটি সচ্ছল বলা চলে, মোটামুটি সচ্ছল। সেটা তারপরেও আপনি চিন্তা করেন 15 বছর সার্ভিস দেবার পরে, এটা একটা মাথায় রাখতে হবে। আমাদের ইনি কিন্তু কনস্টেবল এবং একেবারে প্রথম সারির হচ্ছে পুলিশের মধ্যে প্রথম সারির যোদ্ধা হচ্ছেন এনারা। আমরা যেরকম বলি আর্মির মধ্যে সোলজার, তো এনারা হচ্ছেন সেই পুলিশের মধ্যে সোলজার। আমি আমার জায়গা থেকে যেভাবে বুঝি সেভাবে ব্যাখ্যা করছি, যদিও এটা একটা ডিভিশনাল পর্যায় থেকে বিষয়গুলোকে ভাবে তুলে ধরা, মানে এটার হয়তো নিশ্চয়ই ব্যাখ্যা আছে, আমি হয়তো ওইভাবে ব্যাখ্যাতে যেতে পারবো না। আমি আমার ব্যক্তিগত ফিলিংস তুলে ধরছি, কিছু জায়গায় মিল অমিল বা কিছু জায়গায় ডিসিমিলারিটি হতে পারে। ওকে, বলেন তারপর। তো আমি ওনাকে অপশন দিতাম যে আমাদের তো দোকান আছে, তো দোকানে তো 2জন কর্মচারী ছেলে আছে, না হলে একজন বাদ কইরা দিয়ে আমি কর্মচারী, ওই ছেলের জায়গায় আমি ঢুকে যাব। ওরে বাবা, কি পরিমাণ পেইন তাহলে চিন্তা করেন। তো আমি এরকমও বলছি, তো উনি তারপর আমাকে বলছে, দেখ বাবা আরেকটু কষ্ট করে দেখ, আর 2-1 মাস দেখ, তারপর না হলে চলে আসিস। তো সবসময় আমাকে সান্ত্বনা, বুদ্ধি, পরামর্শ এগুলা দিয়ে যাইতো। তো তারপরও চলে যাচ্ছে। আসলে কষ্ট যদি আমাদের ট্রেনিং পিরিয়ডে আমাদের স্যাররা সবসময় একটা কথা বলতো যে কষ্টটাকে যদি তুমি কষ্ট মনে করো তাহলে সেটা তোমাকে আরো চেপে ধরবে, আর যদি তুমি সেটাকে কষ্ট না মনে করো তো সেটা কোনো ব্যাপারই না তোমার কাছে। তো আমিও সেটাকে দেখলাম যে বাবাও না আসার পক্ষে কথা বলছে, পরে নিজের উপর চ্যালেঞ্জ নিলাম যে দেখি না কি হয়, কত খাটাইতে পারে আর আমিও কত খাটতে পারি দেখি। তারপর এরকম করতে থাকি, ডিউটি করতে থাকি, আস্তে আস্তে শরীরের উপর সেটা সহনীয় পর্যায়ে চলে আসে এবং অনেক কিছু দেখি, কাছ থেকে অনেক কিছু দেখি যেটা আসলে আমাকে পুলিশের চাকরির প্রতি টানে, যে মানুষের এত কাছ থেকে গিয়ে সেবা করা আর কোনো প্রফেশনে আমার মনে হয় সম্ভব না। যেমন একটা কথা বলি, যে যে সায়দাবাদ থেকে 2টা বাচ্চা কিভাবে জানি চলে আসছে, তারা এসে তাদের রংপুর কুড়িগ্রাম, হ্যাঁ সম্ভবত কুড়িগ্রামই হবে, সে 2005 কিংবা 6-এর কথা, তো তারা যেতে পারবে না, কান্নাকাটি করতেছে। তো তাদেরকে আমি নিয়ে গেলাম হোটেলে, ভালো করে খাওয়ালাম, তারপর কন্ডাক্টরের কাছে তাদেরকে বুঝিয়ে দিলাম বাবা মায়ের কোথায় থাকে, গ্রামের বাড়ি কোথায়, সব কিছু ডিটেল নিয়ে, তাদের ড্রাইভার এবং হেল্পারের মোবাইল নাম্বার নিয়ে, কাউন্টারের মোবাইল নাম্বার নিয়ে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে তাদের মা বাবার কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে, এবং যখন মা বাবার কাছে ওই বাচ্চা 2টা পৌঁছায় তখন আমি একটু আত্মতৃপ্তির হাসি যে না, আমার আজকের ডিউটিটা অন্তত সাকসেস। এরকম অনেকগুলা কাজ, একটা মানুষ রাস্তা পার হতে পারছে না, অন্ধ মানুষ অনেকক্ষণ দাঁড়ায় আছে, আমি 2 পাশের গাড়িগুলোকে বন্ধ করে দিয়ে আমি তাকে পার করে দিলাম। তারপর একটা ভিক্ষুক চোখ নাই কিংবা হাত নাই, বর্ষার সময় একটা ঝুপড়ির মধ্যে ভিজে যাচ্ছে, তাকে আমি একটা শেডের নিচে নিয়ে গেলাম। তারপর একটা মানুষ হাত নাই, খেতে পাচ্ছে না, তো একটা মানুষকে আমি 50 টাকা বা 100 টাকা দিয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। কিংবা হরতাল ডিউটির সময় কোনো দেখা যাচ্ছে ছাত্র বা ছাত্রী পরীক্ষায় যেতে পারছে না, তো নিজে উদ্যোগ নিয়ে তাকে পৌঁছে দিলাম। তো এরকম অনেকগুলো ভালো কাজ থেকে করতে পেরে এবং নিজেকে আসলে তখন গর্বিত মনে হচ্ছে যে না, এত কষ্ট করলেও যে মানুষের কাছ থেকে গিয়ে মানুষকে এই সেবা দিচ্ছি। কিন্তু করলেন ভালো কথা, কিন্তু মানুষের যে পারসেপশন আমাদের পুলিশ সম্পর্কে, যে দৃষ্টিভঙ্গি সোজা বাংলায় যেটা বলি, সেটা আপনাকে কখনো কষ্ট দিত না? প্রত্যেকটা প্রফেশনেই আসলে ভালো এবং মন্দ দুটা পেশারি মানুষ থাকে। তো এখনকার যে বর্তমান সিচুয়েশন, যে পরিবেশ পরিস্থিতি, সেই অনুযায়ী খারাপের পাল্লাটাই ভারী। শুধু পুলিশ না, সবগুলা প্রফেশনেই আছে, যেটা আমার এই গল্পের সামনে আপনারা পাবেন।
দেখা যাচ্ছে এরকম মানুষের অনেকগুলো কাছ থেকে উপকার করতে পারছি, মানুষ দোয়া করছে। তো আসলে অন্যের দুঃখ কষ্ট দেখে কিন্তু নিজের যে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সেটার অন্তত আমি মনে করি জ্বলন্ত প্রমাণ। আমি দেখছি যে রাস্তায় মানুষ সারা রাত মশামাছি কামড়াচ্ছে, পোকা কামড়াচ্ছে, তারপরে মাথার উপর তাদের থাকার কোনো ছাদ নেই, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, রোদে কষ্ট করছে। আরও অনেক ধরনের মানুষের বিভিন্ন ধরনের সমস্যা এই রাস্তায় থেকে দেখা যায়। তো এই কাজ থেকে দেখে দেখে আসলে আমার মনটা অনেক আস্তে আস্তে নরম হতে থাকে যে না, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে এই মানুষগুলোর চেয়ে। তো এ থেকে আস্তে আস্তে আমার চাকরির প্রতি মনটা বসে যায়। আজ থেকে 2009 সাল পর্যন্ত ঢাকাতে চাকরি করি। তো ঢাকাতে চাকরি করার পর এরপর আমার পোস্টিং হয় সিএমপিতে, চট্টগ্রাম সিএমপিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন প্রথম পোস্টিং হয় চট্টগ্রাম রেঞ্জ। তো রেঞ্জ রিপোর্ট করার পরে আমাকে পোস্টিং দেওয়া হয় রাঙ্গামাটিতে। তো রাঙ্গামাটি থেকে আমি এখানে একটা কথা বলে রাখা উচিত, আমি মেডিকেলে 3 বছরের ডিপ্লোমা করি এবং 2 বছরের প্যারামেডিকেল করি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, যেটা সরকারি। এটা পুলিশে থাকা অবস্থায়? জি, পুলিশে সুযোগ আছে। হ্যাঁ, আছে, সুযোগ আছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করার যথেষ্ট সুযোগ আছে। এবং আমাদের বর্তমানে 95%, আমি 99ই বলবো, সব গ্র্যাজুয়েশন করা, যে কনস্টেবল লেভেলের, আমার মনে হয় না যে এখন গ্র্যাজুয়েশন করা ছাড়া যে হাতে গোনা যে একজন খুঁজে নিতেও আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে। কনস্টেবল? হ্যাঁ, জি, কনস্টেবল পর্যায়ে এখন এই 2020-এর কথা বলতেছি, এই 2020-এ শুধু এখন না, আজ থেকে 5 বছর আগেও আমার মনে হয় এখন আতস কাজ দিয়ে খুঁজতে হবে যে এসএসসি পাস বা ইন্টার পাস প্রায় ছেলে গ্র্যাজুয়েশন করা। তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। হয়তো এটা অনেকে জানে না, কিন্তু আমি তো জানতাম না, এটাই ট্রু। তো তারপর এখন আসলে অনেক আধুনিক হয়ে গেছে, মন মানসিকতা মানুষের অনেক চেঞ্জ হয়েছে এবং এখন ভালো ভালো শিক্ষিত শ্রেণীর ছেলেরাই কিন্তু এই পুলিশ পেশাকে চয়েস হিসেবে নিচ্ছে তারা। যখন আমার এই যে চট্টগ্রাম রেঞ্জ থেকে রাঙ্গামাটি পোস্টিং হয় 2009 সালে, তখন এই কোর্সগুলো করা থাকার পরিপ্রেক্ষিতে আমার রাঙ্গামাটি থেকে ডেপুটেশনে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে আমাকে বদলি করা হয়। আচ্ছা, যাতে আমি ওই যে রাঙ্গামাটি থেকে যে সমস্ত ইনজুর্ড পেশেন্ট আসবে পুলিশ, তাদেরকে বিভাগীয় পুলিশ হাসপাতালে সেবা দিতে পারি। তো আমাদের এই ডেপুটেশন সিস্টেমটা আছে পুলিশের মধ্যে, সেই সিস্টেম অনুযায়ী আমি চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে 2010 সালে জয়েন করি। আচ্ছা, তো জয়েন করার পরে আমার কাজ হয় ওটিতে কাজ করা। পুলিশ বিভাগের যে অপারেশন থিয়েটার আছে, আমাদের সার্জারি ডাক্তার আছে, ওনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে ওটিতে কাজ করা। তো ওটিতে কাজ করতে করতে আমার কাজ স্যাররা পছন্দ করে এবং ওটি ইনচার্জ হিসেবে আমাকে তারা ওই ওটিতে পদায়ন করে। তো ওটির দায়িত্বে আমি থাকি, আমার সাথে আরও কয়েকজন আমার সহকর্মী থাকে কনস্টেবল পদের, ওনারাও। বিশেষ করে ডাক্তার আহমেদ রসুল, বর্তমান যিনি সুপারিনটেন্ডেন্ট, তত্ত্বাবধায়ক দায়িত্বে আছে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের। আমাকে খুব স্নেহ করে ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ, উনি আরামও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার। ডাক্তার শামীম, ডাক্তার তুষিত স্যার, উনি সার্জারি স্পেশালিস্ট, এবং ডাক্তার প্রিয়াঙ্কা এবং ডাক্তার সঞ্জিদা ম্যাডাম, এখন উনি নেই। তো এই ডাক্তার হাসান স্যার, ওনারা আমাকে খুব স্নেহ করে, যে আসলে মানুষ যদি তার কাজটা সেরাটা উপহার দিতে পারে, তাকে পছন্দ করতে বাধ্য, সেটা আমি মনে করি। তো ওনারা আমার কাজকে ভালোবাসছে এবং আমাকেও ভালোবাসছে। তো আমাকে এই ক্রিটিক্যাল কিছু রোগীর দায়িত্ব দেয়, সিভিয়ার রোগী, যেগুলো আমাদের পুলিশ হাসপাতালে বিয়ার করা সম্ভব না, খুব সিরিয়াস মারাত্মক পর্যায়ে চলে গেছে, যেগুলো গুলি খেয়ে আসছে, কিংবা সিভিয়ার ক্যান্সার, কার্সিনোমা, এই ধরনের কেস তো আর আমাদের বিভাগীয় পুলিশ হাসপাতালে সলভ করা সম্ভব না। সেটার ক্ষেত্রে আমরা মেডিকেল কলেজের শরণাপন্ন হই চট্টগ্রামের ক্ষেত্রে। তো চট্টগ্রাম মেডিকেল কলেজে এই সিভিয়ার রোগীগুলো আমার দায়িত্ব পড়ে, আমি নিজে নিয়ে যাব এবং ওগুলার ব্যবস্থা নিশ্চিত করে মেডিকেল থেকে আমি আমার আবার কর্মস্থলে রিটার্ন করব। ওকে। তো আমি এরকম যখন রুগী নেওয়া শুরু করি, 2011-র একটা ঘটনা বলি, যখন আমি একটা এরকম সিভিয়ার পেশেন্ট আমাদের পুলিশের হ্যান্ড ওভার করে মেডিকেল কলেজে ব্যবস্থা গ্রহণ করে যখন ওনাদের দায়িত্বে বুঝিয়ে দিয়ে যখন চলে আসার পথে তখন দেখতে পাই যে একটা মেডিকেলের ফরেন্সিক বিভাগের সামনে লাশ কাটা ঘর, আর কি লাশ কাটা ঘরের পাশেই ডাস্টবিনে, যেদিকে খুব একটা কেউ যাতায়াত করে না, তো ডাস্টবিনে একটা মানুষ পচে যাচ্ছে, তার পায়ের হাঁটু থেকে শুরু করে একেবারে উরু পর্যন্ত এবং এক হাতের এক পাশ পুরোটা, বাহু পুরোটায় পোকে খেয়ে ফেলতেছে। পোকাগুলো হচ্ছে, আপনারা বোঝার জন্য বলছি, যে বাথরুমের মধ্যে যে অনেক দিনের পুরনো বাথরুমের মধ্যে যে অনেকগুলা বড় বড় সাদা পোকা থাকে কিলবিল করে, সেই পোকাগুলা, এটাকে ডাক্তারি পরিভাষায় ম্যাগট বলা হয়।
তো এই ম্যাগট, এই পোকাগুলা এই মানুষগুলাকে খেয়ে ফেলছে, মানে এই মানুষটাকে খেয়ে ফেলছে। তো আস্তে আস্তে তার অর্গানগুলোকে খেয়ে ফেলছে। প্রথমে এই পোকাগুলা আসলে এগুলো উৎপত্তি হয় কোথাও যদি আমাদের ইনজুর্ড হয়, যে কোনো কারণে ক্ষত হইতেই পারে, বাসের অ্যাক্সিডেন্টে, সিএনজির ধাক্কায়, কিংবা কোনো কিছু তুলতে গিয়ে, কাজ করতে গিয়ে হাত ছুলে যেতে পারে, পা ছুলে যেতে পারে, কাটা যেতে পারে, যে কোনো উপায়ে আমাদের এটা হতেই পারে। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো এই কাটাটা যদি সঠিক চিকিৎসা না করা হয়, আপনার একটু ক্ষত যদি বেশি হয় অবশ্যই সেখানে স্ট্রেস দিতে হবে। সেলাই যদি না করেন তো ওই জায়গাটা থেকে ইনফেকশন ছড়াতে ছড়াতে আস্তে আস্তে গ্যাংগ্রিন হয়ে যাবে। গ্যাংগ্রিন হয়ে যাওয়ার পর ওইখানে আস্তে আস্তে ম্যাগট সৃষ্টি হবে। এই পোকাগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে আপনার এই প্রথমে টিস্যুগুলোকে খেয়ে ফেলবে। টিস্যুগুলো খেয়ে ফেলার পরে বোনকে ধরবে। ওই বোন থেকে তারপর আস্তে আস্তে এটা যখন রক্তনালীগুলো অ্যাটাক করে হার্টের ভিতর দিয়ে, বোনের ভিতর দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, তখন মানুষটা অল্টারনেটিভ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে। তো এই প্রক্রিয়া ঘটাতে আপনার সর্বোচ্চ 1 মাস সময় নেবে একটা মানুষের ক্ষেত্রে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তার ভালো থাকে তাহলে আরও কিছুদিন তাকে বাঁচতে পারে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে 1 মাসের আগে সে শেষ হয়ে যেতে পারে। তো তারপর দেখি যে এরকম একটা মানুষ ডাস্টবিনে পড়ে রয়েছে, পোকা খেয়ে ফেলতেছে। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে তো আমি ফেলে রেখে চলে যেতে পারি না। তো ওদিকে আসলে কেউ ভয়ও যায় না, লাশ কাটা ঘরের পাশে, তার উপরে পচা দুর্গন্ধ আসতেছে। তো অনেকে মনে করতেছে এটা কোনো পচনশীল লাশের গন্ধ, আসলে এটা জ্যান্ত মানুষ। আমি যেহেতু মেডিকেলে জব করি, পুলিশের মেডিকেল শাখায় আছি, তো আমার ওই যে ফরেন্সিকের উপর একটু বাড়তি কিউরিসিটি আছে যে মানুষের লিভার কীরকম, কতটুকু হয়, এই লিভার থেকে কি নেয়, কয়টা অংশ থাকে। আসলে আমি এগুলা তো বইতে পড়ছি, প্র্যাকটিক্যালি দেখা আর বইতে পড়া অনেক পার্থক্য আছে। তো আমার এই কিউরিসিটিটা অনেক আগে থেকে, এবং আমি যখনই মেডিকেল যাই, মেডিকেলের যে ডোম যে লাশ কাটে তার নাম হচ্ছে কদমালী, চট্টগ্রাম মেডিকেল কলেজের। তো কদমালীর সাথে আমি একটু সখ্য করে তুলি যে লাশের পার্টগুলা, অংশগুলা লাশ কাটার পরে যে কোন পার্ট কতটুকু, কারণ ওর থেকে জিনিসটা শেখার আমার উদ্দেশ্য এটা যে আমার পুলিশ হাসপাতালে যখন একটা, যেমন কিছুদিন আগে একটা বাবুর্চিকে তার ভাই চাকু মেরে দিছে, তো ওই বাবুর্চিকে যখন নিয়ে আসছে আমার ওটিতে সেলাই করার জন্য, তো আমি এই চামড়াটা কতটুকু মোটা, আর এই চামড়াটা আপনার ওই যে ওই যে প্রস্রাবের এই যে থলি, ওই থলি থেকে উপরের চামড়াটা কতটুকু পুরুত্ব, আমি কতটুকু ডিপে যেতে পারবো স্টিচ দেওয়ার জন্য, এই জিনিসটা আমি কিন্তু সম্পূর্ণ ওই ফরেন্সিক বিভাগে যায় শিখতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমি ওইখান থেকেই শিখছি, এবং ওইখান থেকে আমি এখন আমার হাত পানির মতো চলে। তো এটা যদি আসলে প্র্যাকটিক্যালে না যাওয়া যায় তাহলে এটা কিন্তু বই পড়ে কিংবা কারো থেকে দেখে এতটা শেখা যায় না। রাইট। তো যাই হোক, তো আমি যখন দেখি যে এরকম পোকা খেয়ে ফেলতেছে, তখন আমি ব্যাপারটা প্রথমে একটু হেঁটে চলে যায়, পরে নিজের বিবেকের সাথে আমি পরাজিত হই। আমি মনের মধ্যে একটা জিনিস আসছে যে এই লোকটা যদি আমার আপন ভাই হতো আমি কি। তারপর আমি 4 জোড়া গ্লাভস কিনি, কারণ ওইটা তো পচে গেছে, ধরা যাবে না। খুবই করুণ অবস্থা। কোথায় মেয়ে ছিলেন উনি? ছেলে। পড়ে আছে ওইখানে? হ্যাঁ, ওইখানেই পড়ে আছে। এই যে একটু মুখ নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, একটা হাত ভালো আছে সেটা নাড়াচ্ছে, আর একটা পা ভালো আছে সেটা নাড়াচ্ছে। তখন পর্যন্ত কথাবার্তা বলতে পারেনি। সে তার ক্ষুধা লাগছে, সে হাত দিয়ে বুঝাচ্ছে মুখের কাছে যে খাবে, কিন্তু ডাস্টবিনের মধ্যে পড়া। কিন্তু তো আপনি ওনার সঙ্গে তখন কথা বলতেছিলেন, মানে উনি কি করতেছিল আসলে? উনি আসলে, আমি যতটুকু বুঝতে পারছি, উনি মানসিক ভারসাম্যহীন। উনি শুধু হাত দিয়ে খাবে, এরকম খাবার দেখাচ্ছে যে তার ক্ষুধা লাগছে। তো ওখানের মধ্যে মানুষ ময়লা ফেলে। তো আমি চিন্তা করলাম যে ওনাকে কিভাবে রেস্কিউ করা যায়। তো ওনার আসলে ধরার মতো জায়গাও নাই, একটা যে হাত, একটা পার, একটা হাত তো অলরেডি পোকা খেয়ে ফেলতেছে। তো আমি চিন্তা করছি যে গ্লাভস কিনবো। তো আমি 4 পেয়ার গ্লাভস কিনি। তো আমি বাকি 3 জন কাকে পাবো ধরার জন্য? আমি 1 ঘন্টা ওইখানে দাঁড়াইছি, অনেক লোককে রিকোয়েস্ট করছি। তো যে কোনো লোককে ডাকলেই আসে, কিন্তু রুগীর দিকে তাকানোর পরে থুতু ফেলে চলে যায়, ওইদিকে আর তাকায় না। আপনি পুলিশি ড্রেস পরা অবস্থায় রিকোয়েস্ট করতেছেন, বাট নোবডি ইজ লিসনিং। না, কোনো লোকই কেন ইভেন ইমাজিন, মানে একজন পুলিশ যদি কাউকে রিকোয়েস্ট করে, এটা সাধারণ মানুষ শুনবে না, এটা তো চিন্তাই করা যায় না। প্রথম কথা হচ্ছে এটা। তো তারপরে পুলিশকে ডিনাই করতেছে, তার মানে রোগীর অবস্থা কতটা খারাপ ছিল। তো ওই এমন একটা বিশ্রী গন্ধ আসছে, আসলে ওইখানে দাঁড়ানোর মতো অবস্থাও নাই। আমি কোনো রকম নাকে রুমাল চাপা দিয়ে গ্লাভসগুলো নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু দেখতেছি যে কোনো মানুষ
সাড়া দিচ্ছে না। 1 ঘন্টা অনেক রিকোয়েস্ট করছি কিন্তু কোনো লোক পায় না, কারণ আসলে লোকদেরও দোষ দিই না, তারা যে ধরবে কোথায় ধরবে, এই পচা জায়গায় তো আর ওরা হাত জীবনও দিবে না। তো এরকম আসলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে যে আসলে কাজ হচ্ছে না। পরে চিন্তা করলাম যে কি করা যায়। তারপর আমি আমার ওই যে পুলিশ লাইনে ফেরত আসলাম। তো আমি যাদের সাথে থাকি তো সেখানে এখন পোস্টিং হয়ে গেছে, বর্তমানে কোর্টে আছে, সদর কোর্টে আছে চট্টগ্রামের কনস্টেবল আনোয়ার, এবং আরেকজন কনস্টেবল আছে, এখন পোস্টিং হয়ে গেছে কনস্টেবল মিরাজ এখন প্রমোশন হয়ে এএসআই সম্ভবত বরিশালে আছে। মিরাজ এবং আনোয়ার, আর একজন অনেক রিকোয়েস্ট করি এক ভ্যান গাড়িওয়ালাকে ধমক দিয়ে, আমরা 3 জন পোশাক পরা মানুষ, তাকে একরকম জোর করে ধমক দিয়ে তাকে ভ্যান গাড়ি সহ তাকে নিয়ে আসছি। বলছি তোকে 500 টাকা দেবো। সে বলে আমি 1 টাকাও নিব না, আমি আপনাদের এই রুগী উঠাতে পারবো না। সে না তো নাই, তারপরে তাকে অনেক একরকম জোর করে ধরে ধমক টমক দিয়ে তো তার গাড়িতে আমরা ওই অজ্ঞাত বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন পচে যাওয়া মানুষটাকে উঠাই এবং উঠিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে এটার এমন বিকট দুর্গন্ধ, আশপাশে কেউ দাঁড়াচ্ছেও না। ওনাকে যে এখানে একটা সিস্টেম কি, মেডিকেলে রুগী আসার পর মেডিকেলের নিজস্ব কিছু ট্রলি আছে, ওই ট্রলিতে করে যে ওয়ার্ডে রুগীকে রেফার করা হয়, ওই নির্দিষ্ট ওয়ার্ডে, ওই ডিজিজের ওয়ার্ডে রুগীকে ওই ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রুগীকে কেউ ওই ট্রলিতে উঠাবে না, সবাই সরে গেছে। তো একজন মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব, তো সবাই সরে গেছে, তাকে ট্রলিতে কেউ উঠাবে না। আর ডিউটি ডক্টর যে ছিল উনি আমাকে বলছে যে ভাই এই রুগী তো বেওয়ারিশ রুগী, আপনি আয়না ভর্তি করে দিয়ে চলে যাবেন, তারপরে এটা পায়খানা করবে, প্রস্রাব করবে, পচা দুর্গন্ধ ছড়াবে, এটাকে বিয়ার করবে, আপনি আমাকে বলেন। তো আমি ওনাকে কি উত্তর দেবে আমিও নিজেও বুঝতেছি না। তো এটা একটা মানে কোনো সমাধানে থাকলো না এটার। তারপরও আমি যে গায়ে পুলিশের পোশাক একটু জোর খাটালাম, বললাম যে এর গার্জিয়ান আমি, হ্যাঁ ভর্তি করেন আপনি। তারপরে উনি দেখতেছে যে আমরা 3 জনই পুলিশের 3 জন পোশাক পরা পুলিশ, প্রায় উত্তেজিতের মতোই। তখন উনি বাধ্য হয়ে ভর্তি করলেন, যে যখন আপনারা গার্জিয়ান আছেন ঠিক আছে ভর্তি নিলাম। উনি ভর্তি করলো, আমরা এই ট্রলিতে করে ওই 27 নম্বর ওয়ার্ড, সার্জারি ওয়ার্ডের 27 নম্বর ওয়ার্ডের একেবারে কর্নারে নিয়ে রাখছি ওনাকে। তো আমরা কোনো রকম গ্লাভস পরে ওর পায়খানা টায়খানা ওগুলো পরিষ্কার করে, পোকা টোকা যে কিভাবে ম্যাগট দূর করতে হয় পোকাগুলা, এটা কিন্তু সাধারণ চিকিৎসা না। যে কোনো সাধারণ মেডিকেল কর্মী কিন্তু এই পোকাগুলা বের করতে পারবে না। এটার আলাদা একটা নিয়ম আছে। এখানে কিছু বিশেষ মেডিসিন ইউজ করা হয়, তারপিনের তেল, ইউজল, তারপর আপনার হাইড্রোজেন পারঅক্সাইড, বিভিন্ন সমন্বয় আছে এই পোকা বের করার জন্য। এটা বাবা হাইড্রোজেন পারঅক্সাইড কাটা জায়গায় দিলে তো জান বেড়ে যাওয়ার মতো অবস্থা। এরকম এটা আসলে বিভিন্ন ধরনের সমন্বয় আছে, তারপরে এই পোকা মুক্ত করা যায়। তারপরে সেখানে অনেকদিন ড্রেসিং করতে হয়। তো এই ম্যাগট মুক্ত হাইড্রোজেন পারঅক্সাইড যদি কোনো ক্ষত জায়গায় লাগে ওইখানে মনে হয় যে অ্যাসিড বার্ন করতেছে, এরকম জলে আর কি। হ্যাঁ, তো এরকম আমরা এটা নিজেরাই এটা করি। তো এখানে ইন্টার্ন ডক্টর যারা ছিল ওনারা বলছে ঠিক আছে ভাই, আমরা দেখবো, ওষুধ টষুধ যা কিছু করা লাগে করবে, আপনারা কাজ সারায় ফেলেন, মানে আপনারা ড্রেসিং করে সব কিছু ফ্রেশ করে দেন, আমরা ফাইলে ওষুধ টষুধ যা লেখা লিখবো। তো আমরা সব কিছু করে দিয়ে আসছি। তো পরদিন আমি আর যেতে পারি নাই, আমার ডিউটি মেডিকেল ছিল না। 3য় দিন যখন মেডিকেল ডিউটি ছিল তখন আমি আবার ওই মেডিকেল যাই, আমার পুলিশ রুগীর কাজটা শেষ করে আমি আবার ওই 27-এ চলে যাই রুগীটার খোঁজ নেওয়ার জন্য, যে একদিন আগে তো ভর্তি করা গেল, কী অবস্থা দেখি। তো তখন যাই দেখি যে ওইখানে আর নাই, ওই রুগীকে কোথাও ওই ওয়ার্ডে কোথাও খুঁজে পেলাম না। পুরো হাসপাতাল তন্ন করে খুঁজলাম, কোথাও সেই রুগী নেই। তারপরে দেখছি যে যেখান থেকে আনছি, মন খারাপ করে যখন চলে আসতেছি ওই জায়গায় দেখি আবার পড়ে আছে। তো আমি অবাক হয়ে গেলাম, রুগীটা ভর্তি করে দিয়ে আসলাম, আবার এখানে কিভাবে আসলো, আর কেই বা আনলো এই রুগী, এটা তো ধরেও না কেউ। তো পরে আমি রাগ হলো, এখানে কেন আসলো, আর এর তো আত্মীয় স্বজনও কেউ নেই, মানসিক ভারসাম্যহীন রুগী। তো আমি আবার সেই 27 নম্বর ওয়ার্ডে চলে যাই। ওইখানের ইন্টার্ন ডক্টর যারা ছিল ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমি তো এই রোগী ভর্তি করে দিয়ে গেলাম, এখন দেখি যেখান থেকে আনছি ওইখানে, এটা কীভাবে সেখানে গেল। তখন উনি যেভাবে আমাকে বলছে তার অর্থ এটা দাঁড়ায় যে দেখেন ভাই, আপনি পুলিশ মানুষ, আপনি ভর্তি করে দিয়েছেন, আপনি তো গায়ের জোরে ভর্তি করে আনে চলে গেছেন, এই রোগী পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, তারপর তার যে ম্যাগটের পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। একটা ওয়ার্ডে 150 থেকে 200 রুগী থাকে। তো এই একজন রুগীর জন্য কি আমি 150-200 রুগী কি কষ্ট দেব, বা তারা কি এই সমস্যায় পড়বে? আপনি বলেন, আপনার বিবেকে কি বলে? একজনের জন্য কি 200 রুগী কষ্ট করবে? তো আমি ওনার যুক্তির কাছে আমি আর পারলাম না। তো বললাম তাহলে তো কে নিল? বলে আমাদের এমএলএসএসরাই ওইখানে নামায় নিয়ে চলে গেছে। তো আমি এটার পর আমি নিচে নাইমে এসে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ছে যে একটা মানুষ, সৃষ্টির সেরা জীব, সে এভাবে মরে যাবে। সে একজন, এটা একটা গণতান্ত্রিক স্বাধীন দেশ,
এই এত কষ্ট করে যে আমাদের দেশ স্বাধীন করছে, এত মানুষ প্রাণ দিল, আর ওইগুলোই বাদ দিলাম। সে তো মাকলুকাত, সে সৃষ্টির সেরা জীব। তো এভাবে একটা মানুষ, তার কোনো চিকিৎসা হবে না, সে এভাবেই মারা যাবে, এটা আমি কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। যা আমি সারা রাত আমার মনের সাথে যুদ্ধ করছি, লোকটা কি ওইখানে মারা যাবে? যে পৃথিবীর কোনো জায়গা থেকে তার জন্য কি 1 টাকা কিংবা একটু সহযোগিতাও কোথাও থেকে আসবে না? আমি এটা কোনোভাবেই, সারা রাত আমি ঘুমাতে পারিনি, উপর আল্লাহ একজন সাক্ষী, সারা রাত আমি খুব কষ্ট করছি যে কি করা যায়, এটা কি করা যায়। মেডিকেলে তো ডাইরেক্ট হবেই না, আমি নিজের চোখে দেখে আসলাম, কোনোভাবেই সম্ভব না। তাহলে কোথায় নিব তাকে আমি? কোনো লোকজনও কিন্তু তার সাহায্যে আগায় আসে না। পরে চিন্তা করলাম, আমি তো ডিপ্লোমা করা, আমি তো প্যারামেডিক্যাল করা, আমি তো ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতেছি, তো আমি কেন পারবো না? আমিও তো আমাদের এখানে সিভিয়ার ড্রেসিংগুলো আমিই করতেছি, অপারেশনের পরপরই ড্রেসিংগুলো আমি হাত দিচ্ছি, অর্গান কেটে বাদ দিছে, গুলি লেগে পা উড়ে গেছে, সেই ড্রেসিং তো আমিই করছি, তাহলে এটা কেন আমি ধরবো না? কেউ যখন নাই তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, আমি একাই ধরবো, এটা শেষ, আমি দেখেই ছাড়বো। আর আমার সবচেয়ে ভরসা হচ্ছে, আমি যখন আমার এই পুলিশের পোশাকটা গায়ে দিই, তখন আমার মনে হয় আমাদের সব জাতির একটা ধর্ম আছে। মুসলিমের ধর্ম হচ্ছে ইসলাম, বুদ্ধিস্টের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানদের ধর্ম হচ্ছে খ্রিস্টীয় ধর্ম, হিন্দুদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, পুলিশেরও একটা ধর্ম আছে। আর আমাদের ধর্মটা হচ্ছে সেবা, সেবাই পুলিশের ধর্ম। আমাদের মূল মোটো স্লোগান একটাই, সেবাই পুলিশের ধর্ম। তো যখন আমি আমার এই পোশাকটা গায়ে দিই, তখন আর আমার যে মনের মধ্যে যে সংকোচটা ছিল সেটাও সম্পূর্ণ কেটে যায়, যে আমিই করবো, এটা আমাকে করতে হবে, আমিই করব। এবং আমি দৃঢ় সংকল্প করি যে আমি নামছি তো নামছি, এটা শেষ আমি দেখে ছাড়বো। এবং আমি আগাই যাই। পরদিন সকালে আমি আমার যে ডিউটির স্পটে আমি আমার সহকর্মীকে বসাই দিয়ে আমি ওই যে ফরেন্সিকের পাশে, ডাস্টবিনের পাশে আমি চলে যাই। তো যাওয়ার সময় আমার যে ইকুইপমেন্টগুলো লাগতে পারে সেগুলো সব কিছু আমি আমাদের কিন্তু ওই যে বিভাগীয় পুলিশ হাসপাতালে চাকরি করতে হলে কিন্তু সবার আলাদা আলাদা বিপি মেশিন বা ইকুইপমেন্ট যে শাখায় কাজ করে তার কিন্তু আলাদা থাকে। তো আমারও একটা সেট আছে সবগুলা। তো আমি আমার সম্পূর্ণ সেটগুলা নিয়ে ওই নিঃস্ব রোগীর কাছে চলে যাই। যাওয়ার পরে তো একা কিভাবে করব, এই জন্য অনেকক্ষণ দাঁড়াই আছি যে কেউ যদি হাতটা একটু ধরে আমি তাহলে একটু কাজটা করতে সুবিধা হয়। কিন্তু 1-2 ঘন্টা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু দেখি যে কেউ আসে না। আসা তো দূরের কথা, ওদিকে তাকায়ও না। তো পরে চিন্তা করলাম যাই হবে একাই শুরু করি। পরে ডবল গ্লাভস পরে, আমি মাস্ক পরে, আমার যে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি আস্তে আস্তে শুরু করি, পচা অর্গানগুলো কাটা শুরু করি। একটা যেটা হচ্ছে, আপনি যখন অর্গানটা কাটতেছিলেন, জি, তখন তো আলটিমেটলি এটা তো অ্যানেস্থেসিয়া দেওয়ার ব্যাপার আছে, ও তো মানসিক ভারসাম্যহীন, তো ওকে ম্যানেজ করা, ও দেখা গেল ও তো বিষয়টা বুঝতেওছে না, এটা আপনার জন্য রিস্কি হয়ে যাচ্ছিল না বিষয়টা? রিস্কি বলতে কি, যখন সম্পূর্ণ ডেড টিস্যু কাটা হয়, যেটা পচে গেছে, সেখানে কিন্তু তেমন একটা ফিল থাকে না। কিন্তু যখন ডেড টিস্যুর পরে যখন আমি মূল টিস্যুতে আসব, তখন লাল মাংস কিংবা লাল রক্তের অস্তিত্ব পাওয়ার জন্য আমার খোঁজটা কিন্তু হচ্ছে লাল রক্ত কিংবা লাল মাংস। যখন ওই লাল পর্যন্ত আমি আসতে পারবো, তখন আমার এই ড্রেসিংটা সার্থকতা আসবে। ওই অতটুকু যাওয়ার সাথে সাথে কিন্তু ও চিৎকার চেঁচামেচি শুরু করবে। তো আপনি তখন কোন জায়গায় কাটলেন? তো প্রথম আমি তো ডেড টিস্যুগুলো ফেলে দিই। তো ডেড টিস্যুগুলো ফেলে দেওয়ার পরে যখন তার মূল জায়গা পর্যন্ত আমি আসি, তখন বুঝতে পারি যে লাল অস্তিত্বটা আমি পাই, তার বডির লাল কোষের অস্তিত্ব। যখন কাটতে হয়েছিল ওনার বডির হচ্ছে পায়ের পাতা থেকে আপনাদের যে টাকনুগিরার উপর পর্যন্ত ফেলে দিতে হয়েছে, 4 ইঞ্চি উপর পর্যন্ত ফেলে দিতে হয়েছে। ওটা টোটালি রাখা যায় নাই। এরপরে ড্রেসিং এ আস্তে আস্তে আরেকটু উপর উঠছে। আর এই হাতের এখানের মাংস ছিল না ওনার, এই মাংস সবগুলা এই ডান হাতের, হ্যাঁ, এটা টোটালি মাংস ছিল না। হাতটা এগুলো পুরো একেবারে পচে গেছে। আর পোকা যে কিরকম সেটা আসলে আপনাদের যে পোকা কিরকম হয় সেটা যদি দেখতে চান আপনারা, আমার শওকত এরশাদ নামে আমার যে প্রোফাইল আইডি, ইংরেজিতে ফেসবুক আইডি, ইংরেজিতে SHOWKAT, শওকত ARSAD, শওকত এরশাদ। এই শওকত এরশাদ যদি আপনারা লিখেন তাহলে আমার আইডিতে ঢুকতে পারবেন। আর ঢুকলে একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন। মানুষকে শরীর পোকা যে কিভাবে খেয়ে ফেলে, এটা আসলে আমার মুখ থেকে না শুনে যদি আপনি, তো যারা সহ্য করতে পারেন শুধু তারাই দেখবেন, যাদের হার্ট দুর্বল তাদের না দেখার অনুরোধ জানাচ্ছি। অনেকগুলো এখানে অর্গান বিচ্যুতি আছে, এটা আপনাদের হয়তো খারাপ লাগতে পারে। তো আমি সেটা যখন এরকম ড্রেসিং শুরু করি, আর এই ধরনের ড্রেসিংয়ে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় লাগে এই পুরো টিস্যুগুলোকে সজীব করে নিয়ে আসতে।
ওই সজীব করে নিয়ে আসার পরে তারপর সেটা অপারেশনাল কেস হয় কিংবা স্কিন গ্রাফটিং হয়, শরীরের অন্য জায়গা থেকে মাংস বা চামড়া কেটে এনে ওই আক্রান্ত জায়গায় চামড়াটা লাগানো। তো এটা হচ্ছে সার্জারির একটা বড় একটা কার্যক্রম। এটাতে আমি আমার পুলিশ হাসপাতালের ডাক্তারদের সহযোগিতা নেই। না, ওনাকে আপনি অপারেশনটা করার পরে তারপরে নিয়ে যান হাসপাতালে নাকি ওখানেই রেখে যান? না, ওনাকে তো কোথাও মুভ করা যায় না, যেহেতু উনি পায়খানা প্রস্রাব সব, সে তো কোথাও তার একটা অর্গান তো পচে গেছে, 2টা অর্গান পচা গেছে, তো ওই পচা অংশ তার উপর কাটাও হয়েছে, সে কিন্তু কোথাও মুভ করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। যেখানে তাকে ফেলে রাখছি ওখানে সে পড়ে থাকে। মানে ওই অবস্থা আপনি ড্রেসিং করে ওখানেই রাখেন? হ্যাঁ, ওইখানে রাখতে হয়। এখান থেকে ওনাকে আমি প্রায় 3-4 মাস ড্রেসিং করি ওইভাবেই। মানে ওখানে ড্রেসিং করে ওখানে? হ্যাঁ, ওখানে ড্রেসিং করে ওখানে রেখে দিই। তো এই ড্রেসিংয়ের সাথে সাথে অনেকগুলো ব্যাপার আসে দাঁড়ায়, যেমন প্রত্যেক দিন কিন্তু ওনার কাপড় চেঞ্জ করে দিত। সারাদিন ওই পায়খানা করতো, প্রস্রাব করতো একটা কাপড়ের মধ্যে। তো আমি সন্ধ্যাবেলা গিয়ে ওই কাপড়টা ফেলে দিয়ে নতুন আরেকটা কাপড় ওকে পরাই দিতাম। আপনি কি তখন ম্যারিড ছিলেন? না, তখন আমি আনম্যারিড। আমার এই যে বেতনের টাকাটা আসলে আমি খরচ করতে পারি কিভাবে, এটাতে কিন্তু অনেক খরচটা হচ্ছে এই যে তার প্রতিদিন কাপড়, নতুন কাপড় দেওয়া। নতুন কাপড় বলতে কি যেটা কম দামে পাওয়া যায় ওই রকম কাপড় কিনি আমি দিই, কারণ তাকে যে কাপড়টা পরেছি যখন সারাদিন যে পায়খানা প্রস্রাব করছে আমার পক্ষে তো আর এটা কোথাও নিয়ে ধোয়া সম্ভব না, ওয়াশ করা সম্ভব না। তো সেজন্য আমি কম দামে একটা লুঙ্গি আর একটা ফতুয়া তাকে গায়ে দিয়ে দিতাম। সারাদিন ওটাতে পায়খানা প্রস্রাব করতো, আবার পরদিন এসে ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিতাম। আল্লাহ, কথা বলার সুযোগ হতো ওই সময়টাতে আপনার? ও আসলে আমাকে, সেটা একটু পরে বলছি, সেটা আর একটু মর্মান্তিক ব্যাপার। তো যেটা বলছিলাম যে তার এই প্রতিদিন কাপড় চেঞ্জ করে দেওয়া এবং প্রতিদিন রাত্রে একবেলা আমি তাকে খাবার দিতাম। সারাদিন আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, আমার তো কাজ থাকতো, আর আমি তাকে একবেলা খাবার দিতাম। রাত্রে কখন আমি আসবো সেই ওইদিকে তাকায় বসে থাকতো। আমি রাত্রে গেলেও খাবারটা খাবে, আমি যদি কোনো কারণে না যাইতে পারি সেদিন সে না খেয়ে থাকবে। ওষুধ খাওয়াতে হতো না? না, ওষুধ আমি একবেলায় খাওয়াতাম তাকে। আমি দিনে একবার আসতাম শুধু, ওই রাতের বেলায় ওষুধ দিয়ে যাইতাম। যদি ওষুধ 2 বেলা অ্যান্টিবায়োটিক 2 বেলা কোর্সের নিয়ম, কিন্তু আমারও তো আসলে ওইদিকে চাকরি, আবার এদিকে প্রতিদিন কিন্তু একবার হাজিরা দিতেই হবে, না হলে এটাও হবে না। পরে আসলে আল্লাহ তাদেরকে সেভ করে, আল্লাহর একটা বিশেষ রহমত আছে তাদের উপরে। তারপর আমি কি করি, ওই যে ওই লোকটাকে যখন খাবার দেই, আমি যখন রাত্রে আসবো সে ওইদিকে তাকায় বসে থাকে যে কখন আমি আসবো তার জন্য খাবার নিয়ে। তো আমি যখন আসি তখন ওই লোকটা, সে কিন্তু মানসিক প্রতিবন্ধী, আমাদের মতো স্বাভাবিক কথা বলতে পারে না। মাঝে মধ্যে 2-1টা কথা বলে, খাবো না, যে জিনিসটা দিলে তার শরীর জ্বলে, যে মেডিসিনটা দিলে ওইটা দিতে গেলে সে না বলে, হাত এভাবে করে, হাত ছড়ায় দেয়। মোটামুটি একটা তার সাথে আমার একটা ভাষার যোগাযোগ হয়ে গেছে, আমি বুঝতে পারি সে কি বলতে চাচ্ছে। তো আমি যখন খাবার নিয়ে আসি, কোনটা খাবে না, কোনটা খেতে চায়, এরকম আমার কাছে সে যখন এরকম তার মনের ভাষাটা আমি বুঝতে পারি, তো আমি তাকে এরকম প্রতিদিন একদিন পর একদিন তো ড্রেসিং হচ্ছে, আর প্রতিদিন এসে রাত্রে একবেলা, দিনের বেলা আমার ডিউটি থাকে, সন্ধ্যার পর আমি আসি, তার ওই পায়খানা সংশ্লিষ্ট, প্রস্রাব সংশ্লিষ্ট কাপড়টা চেঞ্জ করে নতুন একটা কাপড় তারে ওই যে একটা গামছা দিয়ে মুছে টুছে কোনো রকম পরাইয়া দিয়া তার খাবারটা তার হাতে দিয়া, সে ওই যে হাতটা ভালো সেই হাতটা দিয়ে, ওই বাম হাতটা, ডান হাতে তো তার ইনজুর্ড ছিল, ওই বাম হাতটা দিয়ে কোনো রকম খাইতো। তো আমি তাকে কাটা জাতীয় খাবার দিতাম না, বিশেষ করে ডিম। জীবনে কোনোদিন একটা পূর্ণবয়স্ক মানুষের এই যে স্যানিটারি যে ব্যাপারটা, এটা যে করে নাই সে কোনোদিন বুঝবে না যে এভারেস্টটা আহরণ করা আর এই কাজ করা কোনোটাই আসলে কম না। মানে যদি চ্যালেঞ্জের জায়গা থেকে বলি, একটা পূর্ণবয়স্ক মানুষের ক্লিনিং নাম্বার 1, আমি ইন্টারাপ্ট করছি, ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ ইটস নট এ এন্টারটেইনমেন্টের জায়গাটায় নাই, আপনাদের ফিলগুলো বোঝাটা খুব জরুরি। ইভেন বাচ্চা মানুষ করতে গিয়ে বাচ্চার যে পটিটা না, বাচ্চা যখন 2-2.5 বছর বয়স হয়ে যায় সেইটাও অনেক সময় নেওয়া যায় না। আর একটা পূর্ণবয়স্ক মানুষ 3 মাস তো ওইখানে উনি ট্রিটমেন্ট দিচ্ছেন, তার কত আগে থেকে তিনি ওই নোংরা ডাস্টবিনে পড়ে আছেন, কি পরিমাণ তার গায়ে গন্ধ, কি পরিমাণ রক পচে গেছে, মাংস, যাকে গোসল করানো যাচ্ছে না, মানে জলজন্ত একটা মানুষ, তাকে প্রতিদিন নিজের পকেট থেকে পয়সা খরচ করে এনে ড্রেসটা উনি তো ক্লিন করতে পারতেছেন না, উনি এটা নিয়ে বলতেছে গামছাতে কোনো রকম মুছুটা ফালাই দিচ্ছে ডাস্টবিনে, পরবর্তী দিনে আরেকদিন একটা নতুন জামা, এবং নতুন না হোক যাই হোক না কেন কিছু একটা ম্যানেজ করে নিয়ে আসতেছে। মানে আমি আমার এই সময়ে আমার বলতে ইচ্ছে করতেছে যে আমি আমার জীবনের সেরা গল্পটা বোধহয় আজকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, চলেন প্লিজ। তারপর যখন এগুলা আমি চেঞ্জ করার পরে, তো তার মুখে যে একটা, আমার যে প্রতিদিন খরচ হচ্ছে তার পিছে কাপড় চোপড় বাবদ বা খাবার বাবদ, তো আমি তো আর রান্না করে, আমি তো ব্যারাকে খাই, আর ব্যারাক থেকে তো আমরা পুলিশে যা খাই সেই খাবার তো প্লেটে খাই, প্লেটে করে তো তার জন্য এভাবে রাস্তা দিয়ে নিয়ে আসা সম্ভব না। তো সে যে খাবারগুলো বেশি খেতে পছন্দ করে দোকান থেকে রেডিমেড, সেই খাবারগুলো আমি তাকে কিনে খাওয়াতাম, এবং এটার জন্য প্রতিদিন একটা ভালো একটা কজ দাঁড়ায় যাচ্ছে। তো এই টাকাটা আসলে সবারই, যখন আপনার পার্সোনাল কাজে না যায়, যদি অন্য কোনো কাজে আপনি টাকা খরচ করেন, আপনার মনের মধ্যে একটু হলেও খারাপ
আসার কথা। তো আমার মধ্যে একটু আসছিল যে কেন আমি এত টাকা, আমার বেশিরভাগ টাকাই তো তার পিছে চলে যাচ্ছে, মনের মধ্যে কিঞ্চিত উকি দিত। কিন্তু যখন আমি তার কাছে যাইতাম, সে যে একটা নিষ্পাপ আমার দিকে তাকায় হাসি দিত যে আমি আসছি মানে আজকে তার খাবার হবে, তো একবার উপর আল্লাহ সাক্ষী আমার সেই সব দুঃখ চলে যেত এখান থেকে। তো আমি মানে আমার মনে হচ্ছে যে না, আমি আমার পুরো বেতনটাই মনে হয় এর পিছে দিলেও আমার কোনো মানে বিন্দু মাত্র আফসোস আসবে না, পারলে আরও যদি বেশি দিতে পারি আরও ভালো লাগবে। তার যে আমি আসার সাথে সাথে যে হাসিটা দেয় যে তার তো খাবার এসে গেছে, তো এটা আসলে কতটুকু আমি বুঝাতে পারবো না। আসলে সবচেয়ে একটা জিনিস কি, আপনি যদি কারো জন্য মন থেকে কিছু খরচ করেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি সবাই তো বাৎসরিক একটা ট্যুরে যায়, কক্সবাজার যাচ্ছে, কেউ বা যার অর্থ বেশি সে বিদেশেও যাচ্ছে ভ্রমণ করতে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেখানে যান, যত টাকা খরচ করে যত দামি রেস্টুরেন্টে খান না কেন, কিন্তু একটা নিষ্পাপ ছোট বাচ্চা সে অনেকক্ষণ চিপসের জন্য কাঁদতেছে, তার মা বা বাবার সে অ্যাবিলিটি নেই কিনে দেওয়ার, কিন্তু আপনি যদি তাকে ওই চিপসটা কিনে দেবে, বাচ্চার হাসিটা দেখেন, আমি মনে করি আপনি এই ট্যুরে গিয়েও এই আনন্দটা পাবেন না। তো এরকম যখন তার হাসিটা দেখি আমি, তখন আমার আসলে সেই যে তার পিছে যে আমার খরচ হচ্ছে, একটা কষ্ট যাচ্ছে, সেটা আমার আর গায়ে লাগে না। তো এভাবেই আমি তার পিছে শ্রম দিতে থাকি। তো ডেফিনেটলি 4 মাস তার পিছে আমি শ্রম দেওয়ার পরে দেখি যে ঘাটা পুরো টকটকে লাল হয়ে আসছে, শুকিয়ে আসছে। এরপরে সেখানে আমাদের যে সার্জারি ডাক্তার আহমেদ রসুল স্যার, ওনাকে আমি নিয়ে যাই। স্যার অত্যন্ত ভালো মানুষ, বলার সাথে স্যার রাজি হয়। তো স্যারকে দেখাই। স্যার প্রথমে আমাকে একটু দুষ্টামি করে বকা দেয় যে তোর আর খাই দেয় কাজ নাই, তুই এগুলা নিয়ে পড়ছিস, তুই আমার হাসপাতালে সময় না দিয়ে বাইরে দিচ্ছিস। কিন্তু স্যারের সেটা মনের কথা ছিল না। স্যার সত্যি আমাকে খুব ভালোবাসে এবং ওই রুগীর ব্যাপারে যথেষ্ট হেল্প করছে। ওনার হেল্প নেওয়ার পরে শুধু আমি না, আমার সাথে চিকিৎসকরাও জড়িত, ওনারাও আমাকে সর্বোচ্চ সহযোগিতাটা দিছে। তো দেওয়ার পর এভাবে 4 মাস পর 5 মাসের মাথায় মোটামুটি লোকটা পুরোপূর্ণ সুস্থ হয়ে ওঠে। তো এবং তাকে আমি ওই যে আমাদের ওইখানে একটা বদনাশা মাজার আছে, ওই মাজারের সামনে নিয়ে বসাই দিই। তো ওখানে আলটিমেটলি প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ খাবার দিয়ে যায়। তো এভাবেই আমি কয়েক মাস অবজার্ভ করে দেখি যে না, সে ওইখানে আছে, মানুষ খাবার দাবার দিয়ে যাচ্ছে, একরকম ভিক্ষুকের মতো হলেও সে বেঁচে আছে এবং এখনও তাকে আমি দেখি, এখনও সে আছে। মানে পরবর্তীতে কি কেসটা রিভিল করা সম্ভব হয়নি যে আসলে কোথা থেকে এসছে, কি অবস্থা? স্বজন তেমন কেউ পায় নাই বলতে কি, আসলে আমি তো একা এগুলা করে গেছি, কার কাছে যাব, আর সে ঠিক মতো কথা বলতে পারে না, এলোমেলো কথাবার্তা বলে, এক ধরনের মুখে তার কথাটা বাজে, ভালো মতো দেখলে তো চিনতে পারে। হ্যাঁ, আমাকে দেখলে সে দৌড়ায় আসে, মানে হাত ধরে এই ধরে, তার নোংরা শরীর, কিন্তু সে আমাকে এভাবে জড়ায় ধরে। কিন্তু আসলে আমি অনেক সময় পোশাকে থাকলে তার ময়লাগুলো যে আমার গায়ে লেগে যাচ্ছে, আমি বলি না, আমার থেকে ভালোই লাগে যে আমি তার এই যে জীবনটা ফেরত পাইছি, এর পিছনে যে আমি অনেক শ্রম দিছি এবং সার্থকতা পাইছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। তো সে যখন জড়ায় ধরে তখন আসলে আমার তেমন কোনো ফিল থাকে না যে তো ময়লাগুলো আমার গায়ে লেগে যাচ্ছে, কিন্তু সে ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে একটা পা এই যে তার হাঁটুর একটু নিচ থেকে নেই, ওই যেটা কেটে বাদ দিছি, আর এই ডান হাতটা অচল, সেটা একেবারে স্ট্রেট হয়ে গেছে, বাম হাত দিয়ে সে সব কিছু করে। তারপরেও আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে সে যে বেঁচে আছে, এখন ভালোভাবে আছে, এটাই অনেক। তারপরে কি হলো আপনার? তো এরপর কিছুদিন পর আমার ছোট বোন, বর্তমানে সে হেলথে চাকরি করে, কবিরহাট ইয়েতে হেলথে। এরপর ওর হাজব্যান্ড হচ্ছে সহকারী প্রধান শিক্ষক ওই নোয়াখালীর যে ভুইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের। তো আমার বোনটা যখন বিয়ে হয় নাই, সম্ভবত ইন্টারে পড়তেছে, তো তার হাতে ডান হাতে একটা সিস্ট হয়। সিস্ট হওয়ার পরে, টিউমার জাতীয় সিস্ট হওয়ার পরে, তো ওকে অপারেশন করার জন্য চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসে। তো যখন মেডিকেল নিয়ে আসে, তো আমাকে ফোন করা হয় যে তুই তো চট্টগ্রাম আসছিস, তুই আয়, তোর বোনের অপারেশন হবে। আমার বাবা, আমার মা, আমার ভাই ওখানে সবাই ছিল। তো আমার বোনের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। ওটি করতে গেলে রক্তের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক। আমার রক্তের গ্রুপও বি পজিটিভ। বলছে যে তুই একটু তাড়াতাড়ি আয়, যদি রক্ত লাগে রক্ত তোর থেকে দেওয়া লাগবে। তাই আমি বলছি হ্যাঁ ওকে, আমি আসতেছি। তো অপারেশন থিয়েটারে ঢুকাইছে, আমার বোনের অপারেশন চলছে। তো আমি মেডিকেলের গেটে যখন আসি, তখন দেখছি যে একটা মানে 4-5 জন মানুষ একটা পাজামা পাঞ্জাবি পরে একটা বাচ্চাকে, বয়স 5-6 বছর এরকম হবে বা 6-7 এরকমই হবে, তো তাকে সবাই ধরাধরি করে ঢুকাচ্ছে, পুরো পাজামা পাঞ্জাবি রক্তে লাল। তো আমি একটু দৌড়ায় গেলাম, কি হলো এখানে? তখন বলছে যে সম্ভবত কোনো একটা এতিমখানার ছাত্র, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মিরসরাই কিংবা তার আর একটু আগে এরকমই হবে, তারা ওইখানে দিয়ে চলে গেছে পথচারীরা। তো ওইখানে কিন্তু আর কেউ নাই। তো বাচ্চাটার বিভিন্ন জায়গা থেকে
ব্লিডিং হচ্ছে। তো এখন ওই আয়ারা যারা ট্রলিতে করে ওয়ার্ডে নিয়ে যাবে তারা লোক খোঁজাখুঁজি করছে, কে এই লোক, আর এর লোকই কারা, কে দিয়ে গেল, মানে একটা ধূম্রজাল। ওই ছেলেটা কিন্তু তখন ওইভাবে পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে আমার বোনের তো আমার ওইখানে আমার অন্য ভাইরা আছে, আমার মা আছে, বাবা আছে, কিন্তু এই বাচ্চাটার তো কেউ নাই। তো আমি ওই বাচ্চাটাকে নিয়ে দ্রুত ওই 26 নম্বর ওয়ার্ডে দিছে, 26 নম্বর ওয়ার্ডে আমি নিজে ট্রলি ধরে দ্রুত নিয়ে গেছি। যে জায়গাগুলো থেকে ব্লিডিং হচ্ছে ওই জায়গাগুলো ওইখান থেকে গজ নিয়ে দ্রুত শক্ত করে ব্যান্ডেজ করে মিনি উটিতে নিয়ে গেছি। মিনি উটিতে নিয়ে যাওয়ার পর বলছে যে বাম পাটা এখানে ডিসলোক হয়েছে, ফ্র্যাকচার হয়েছে হার্ট, ওই জায়গাটা করতে হবে, দ্রুত টানা দিতে হবে। টানা বলে আর কি এটাকে, ওই যে ইনস্ট্রুমেন্ট এবং প্লাস্টার ইনস্ট্রুমেন্ট অনেক কিছু মোটামুটি একটা ওষুধের ভাউচার লেখা বলছে যেগুলো নিয়ে আসেন। তখন আমাকে ফোন দিচ্ছে যে তোর বোনের ওটি তো হচ্ছে, তুই কই? আমি বলছি আমি আসি, হাসপাতালে আসি, লাগলে আমাকে বলেন। আমার মনের মধ্যে এটা যে আমি যদি এই বাচ্চাটার উপকারে আসি তাহলে আমার বোনকেও উপরওয়ালা দেখবে। তো এটা আমার মনের মধ্যে ফিল হচ্ছিল। এবং আলটিমেটলি ওই ছেলেটার জন্য যা কিছু করা লাগে তার সমস্ত ঔষধ এবং সারাদিন এক কথায় বলতে গেলে আমার বোনের ওটি কিন্তু শেষ। তাকে কেবিনে নিয়ে গেছে 29 নম্বর ওয়ার্ডে। ওই যে কেবিন থেকে আমার মা আমাকে ফোন দিচ্ছে, কি তুই মিথ্যা কথা বলতেছিস, তুই আসিসই তো নাই? তখন আমি বলছি মা আমি আসি। আর এটার মধ্যে আমি ফোনটা কেটে দিচ্ছি। আমি কিন্তু ওই ছেলেটাকে নিয়েই ব্যস্ত। বাচ্চাটাকে যা করা লাগে সন্ধ্যা পর্যন্ত সব কিছু করার পরে ওর চাচা আসছে। তো চাচার কাছে সব কিছু বুঝাই দিয়া, বাচ্চার জন্য ফলটল দিয়া, তারপর আমি আমার ওই যে বোনের কাছে সন্ধ্যার সময় আসি। তো আমাকে বকা শুনতে হয়েছে অনেকগুলা। তো আমি বলছি যে দেখেন, আমি যদি ওই বাচ্চার কাজটা করছি বিদে আমার বোনকে আল্লাহর রহমতে সব রক্ত লাগে নাই, সুন্দরভাবে ম্যানেজ হয়ে গেছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে কেউ যদি মন থেকে কিছু করে কোনো অসহায় মানুষের জন্য, তো তার ফ্যামিলিকেও অল্টারনেটিভ উপরওয়ালা দেখবে, এটাতে কোনো ভুল নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার কিছুদিন পরের ঘটনা। তো এটার পরে আসছে কি, রাঙ্গামাটি থেকে আমি তো রাঙ্গামাটি থেকে ডিপুটেশনে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। তো রাঙ্গামাটি থেকে ওইখানকার এক এমআই আমাকে ফোন দিছে। এমআই মানে নার্সিং কনস্টেবল যারা থাকে হাসপাতালে পুলিশের, তাদেরকে এমআই বলা হয়। ফোন দিছে যে ভাই একটা গরিব মানুষ, তার ছেলেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ট্রাকের চাকা চলে গেছে, হাতে মাথায় এবং পায়ে প্রচুর ব্লিডিং হচ্ছে, মনে হয় বাঁচবে না, গরিব মানুষ, আপনি তো এখানে আছেন, পারলে একটু দেখিয়েন। রাঙ্গামাটি থেকে আমাকে ফোন করে দিছে। ওকে, কখন পৌঁছবে? বলবে যে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। তো আমি তখন বাঁচতেছে সম্ভবত রাতের 2:30 বাজতেছে। আমি এই দামপাড়া পুলিশ হাসপাতাল থেকে 8 ঘন্টা লাগছে, আমি হাইটা চলে গেছি রাত্রে। তো আমার পাশের বেড যে, সে বলছে কই যাচ্ছিস? বলছে ভাই এক আত্মীয় আছে, মেডিকেল যাচ্ছি। বলছে রাতের বেলা একটু দেখে শুনে যাইও। তারপরে আমি চলে গেলাম। যাওয়ার পরে ওই গেটে দাঁড়ায় রয়েছি, বারান্দায়, ইমার্জেন্সি গেটে। তখন আসছে ছেলেটা। তো ছেলেটা আসার পরে দেখলাম যে আসলে খুবই মুমূর্ষু অবস্থা, তার বাবা মা সাথে আছে। তো মেডিকেলে বলছে যে তাকে দ্রুত আইসিইউতে নিতে হবে, নাহলে সে এখনই মারা যাবে। আর চট্টগ্রাম মেডিকেলে সম্ভবত 8 থেকে 10 বেড আইসিইউ বেড, আর সবগুলো সবসময় ব্লক। তো একটা আইসিইউ বেড একটা ফাঁকা হওয়া মানে 1000 দরখাস্ত পড়া, তো সেটা তো প্রশ্নই আসে না কখনো। তো আসলে এটা এরকমই, মানে কি আর করার, দুর্ভাগ্যতা। ছেলেকে তো বাঁচাতে হবে। তো তার বাবা মা আমাকে বললো ভাই আপনি একটু হেল্প করেন, ওকে একটু বাবা যে কোনোভাবে একটা আইসিইউর ব্যবস্থা করে দাও। তো আমাদের চট্টগ্রাম জিসি মোড়ে মেডিকেল সেন্টার নামক একটা প্রাইভেট হাসপাতাল আছে, ওই হাসপাতালের আইসিইউ সিট ফাঁকা ছিল, আমি ওই আইসিইউতে তাকে ভর্তি করে দিই। তো আইসিইউতে কিছুদিন পরে সম্ভবত এক সপ্তাহ হবে কি হবে না, 2.5 লক্ষ টাকার মতো বিল চলে আসছে তাদের। 10 দিন হবে মনে হয়, এরকম হবে। আজ থেকে 5-7 বছর আগের ঘটনা। তো আমার সাথে তখন আমার এক সহকর্মী কনস্টেবল ছিল, তার নাম রাব্বি, মেবি সে কুমিল্লা পুলিশ স্টেশনে কর্মরত আছে বর্তমানে, সে আমার সাথে ছিল। তো আমরা কি করি, তাকেও কল করে নিয়ে আসি। তো দুজনে মিলে তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করে দিই। তো মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি করার পরে যখন 8-10 দিন পরে যখন এই যে প্রায় বিল 2.5 লাখ টাকার মতো চলে আসছে, তো এখন ওই লোকটা আয়শা বলতেছে ওই থেকে চাপ দিচ্ছে, হাসপাতাল থেকে চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য, টাকা তো অনেক হয়ে গেছে। তো এরা আমার কাছে সব সাকুল্যে বলছে যে একবারে সব কিছু, শুধু ঘর ভিটাটা ছাড়া সব মিলে 50,000 টাকা নিয়ে আসছে, আমাদের কাছে আর কিচ্ছু নাই। তো বিল আসছে 2.5 লাখ টাকা, আছে 50,000 টাকা। এখন কি করা যায়? পরে আমাদের পুলিশ বিভাগের তৎকালীন পুলিশ সুপার ছিল মাসুদুল হক স্যার, অত্যন্ত ভালো মানুষ স্যার, বর্তমানে সিআইডি কিংবা এসবিতে আছে, এডিশনাল ডিএজি স্যার, খুব ভালো মানুষ। তো স্যারের মাধ্যমে এবং আমাদের এখানকার সিএমপির কিছু সিনিয়র স্যারদের মাধ্যমে বিলটাকে অর্ধেক করে নিয়ে আসা হয়েছে, প্রায় 1.5 লাখ টাকার মতো করে নিয়ে আসা হয়েছে। 1.5 লাখ টাকার করে নিয়ে আসার পরে তারপর ওরা নিয়ে আসছে মাত্র 50,000 টাকা, বাকি 1 লাখ টাকা প্রয়োজন। তো এখন 1 লাখ টাকা কোথায় পাবে?
পরে ওদেরকে আমি একরকম বলতে গেলে ওইখানকার কর্তৃপক্ষকে পায়ে ধরা বাকি ছিল আমি পোশাক পরা অবস্থায় একরকম পায়ে ধরা অবস্থা বাকি ছিল যে ভাই একটু দেখেন না কী করা যায়। তারা বলছে অন্তত আরও 50,000 হইলেও তো মিলাই দিতে হবে, নাহলে তো এটা কোনোভাবে পসিবল না। তো পরে আমি কি করছি, আমার পার্সোনালি আমার 2টা ফার্মেসি আছে আমার গ্রামের বাড়িতে, আমি আমার 2টা ফার্মেসি বিক্রি করে দিই। কারণ এই ফার্মেসিগুলা যে আমার যে কতটা হেল্পফুল ছিল এটা আসলে বলার ওদিকে বাইরে রেখে, ওইগুলো আসলে চালানোর উদ্দেশ্য ছিল আমি যেহেতু ডিপ্লোমা করা, প্যারামেডিক্স করা, আমি মাঝে মাঝে নিজে যে গ্রামের বাড়িতে লোকজনের একটা আবদার থাকতো আপনি তো মেডিকেলে চাকরি করেন আমাদের একটু দেখেন, তো আমি ফ্রি রুগীও দেখতাম আর আমার ফার্মেসিতে ওষুধও চলতো, তো 2টা লোকের কর্মসংস্থানও ছিল। তো আমি বিক্রি করার উদ্দেশ্য ছিল এটা যে ওই মানুষটা যখন আমার হাত ধইরা ওর চোখের পানিগুলো সরাসরি আমার বুকের মধ্যে আসি পড়তেছে, চোখ দিয়ে কল চালু করলে যেরকম পানি পড়ে এরকম পানি সরাসরি আমার এই পোশাকের শার্টের উপর পড়তেছে। তো আমি চিন্তা করলাম এই যদি আমার বাবা হইতো তো আমি কি করতাম। সাথে সাথে আমি সিদ্ধান্ত যে না, আমার তো আর কোনো ওয়ে নাই, কি করব আমি। আর জিপিএফ ফান্ডে দরখাস্ত করলে 1 মাস পরে টাকা আসবে, কিন্তু এদেরকে দিতে হবে দ্রুত। তো পরে আমি কি করলাম, আমার সেই ফার্মেসি বিক্রি করার সিদ্ধান্ত নিই এবং দ্রুত ফার্মেসি 2টাই বিক্রি করে দিই ওনাদেরকে ওইখানে 50,000 টাকা হেল্প করি। এবং এরপর যখন এই তো টাকা দেওয়ার পরে কিন্তু ছেলেটা তো সুস্থ হয় নাই, ওই কিন্তু আইসিইউর ভিতর। তো এখন টাকা দিয়ে কোনো রকম মুক্ত করছি কি ছেলেকে এখন বের করে দিবে, তাদের যে কয়দিনের পাওনা ছিল তারা মাপটাপ করে টাকাটা নিচে এখন বের করে দিবে, কিন্তু এখন বের করার সাথে সাথে ছেলেটা মারা যাবে। তো এটাকে এখন আমি কি করব। তো এখন পরে আমি চট্টগ্রাম মেডিকেল, তখন আইসিইউ বিভাগের প্রধান ছিল সম্ভবত মাসুদ স্যার হবে, আইসিইউ বিভাগের পরিচালক। তো ওনার কাছে গেছি, উনি বলছে বাবা দেখো এখানে সিট নাই, তুমি নিজের চোখে দেখতেছো একটা বেডের পিছু মিনিমাম 500-1000 দরখাস্ত পড়ে, তো এখানে তো কল্পনাও করা যায় না কীভাবে এটা দিবে, আর কোনো রুগীকে কি সরাই তুমি দিতে পারবা, এটা তো কখনোই সম্ভব না। তখন আমি দেখি যে এখানে কিচ্ছু হবে না, ওনার সাথে অনেকক্ষণ ইলোমেলো কথাবার্তা রাগারাগি করি, উনি আমার উপর গরম হয়ে গেছে, আমি দেখতেছি ছেলেটাকে বের করলে মারা যাবে। পরে আমি চলে যাই ইমার্জেন্সি ডক্টরের কাছে যে স্যার আমাদের একটা পুলিশের লোক, তখন আমি কিন্তু আর এটা যে একজন নিঃস্ব মানুষের ছেলে সেটা পরিচয় দিই না, বলছি আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুসজ্জায়, এখন আইসিইউ বেড লাগবে, কি করা যায় বলেন। উনি বলে আইসিইউ বেড না থাকলে কোত্থেকে দিবে, তুমি পরিচালক স্যারের সাথে কথা বলো। তো আমি চিন্তা করলাম যে আমি যদি একজন সামান্য পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দিয়ে কথা বলি, উনি আমার ফোনও ধরবে না। তো আমি ওই নাম বলছি না, ওই ব্রিগেডিয়ার স্যারের কাছে এখন অনিয়ারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পুলিশের একটা বড় র্যাঙ্কের পরিচয় দিয়ে ওনার কাছে আমি ফোন করি। তো ফোন করার পরে উনি বলছে উনি একটা পার্টিতে আছে, একটু পরে আমাকে ব্যাক করবে। তো উনি 8 ঘন্টা পরে আবার আমাকে ব্যাক করছে। তো আমাকে ব্যাক করার পরে বলছে ঠিক আছে, ওই যে যখন এটা একটা আপনাদের জানার বিষয়, যখন প্রধানমন্ত্রী পিএম যখন কোনো বিভাগীয় শহরে মুভ করে, কোনো একটা অকেশনে যায়, তখন কিন্তু বিভাগীয় মেডিকেল কলেজের একটা সিট কিন্তু আইসিইউ সিট কিন্তু ফাঁকা রাখতে হবে, এটা কিন্তু একটা নিয়ম। তো উনি বলছে যে পিএম মুভ করবে আগামী 2-1 দিনের মধ্যে, একটা সিট তো ফাঁকা আছে, পিএম চলে গেলে তুমি দ্রুত ওইটার মধ্যে উঠে নিও। তো আমি তো আমার মনের মধ্যে বিশাল একটা আশার আনন্দ আসছে। তো পিএম যেদিন মুভ করবে সেদিনই আমি রুগীটাকে নিয়ে আসছি, মুভ করার আগেই আমি ওই সিটে তাকে উঠে দিতে পারছি। তো উঠে দেওয়ার পরে আমি অনিয়ারে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আমার এই পাপভোটটা আমার মধ্যে ছিল যে আমি পুলিশের একজন বড় অফিসারের পরিচয় দিয়ে কিন্তু ওনার কাছে ফোন করছি, যদিও আমার ওই র্যাঙ্কটা ছিল না। তো উনি আমার ফার্স্ট অফ অল ওনার কাছে আসলে আমার ক্ষমা চাওয়া হইতো না। অনিয়ারের যদি উনি ওনার কান পর্যন্ত এই শব্দটুকু যায়, তরঙ্গটুকু যায়, আমি ওনার কাছে সরি জানাচ্ছি। উনি নিজেও জানতেন না, শুধু আমি জানতাম যে আমি এই অন্যায়টা করছি। তবে এই অন্যায়টা যে করছি তাতে অন্তত একজন নিঃস্ব মানুষ, পুলিশের পরিচয়ে একজন নিঃস্ব মানুষ এই মৃত্যুর হাত থেকে বেঁচে আসতে পারছে, এটাই সার্থকতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে যদি একটু মিথ্যাও বলা লাগে, আমি মনে করি সেটা উপরওয়ালা বিবেচনা করবে। তো যাই হোক, তাকে যখন এই অ্যাডমিট করা হলো এই আইসিইউতে টানা 3 মাস সে ছিল এবং তার বাবার এই যে একটা বিশাল কষ্ট থেকে তার বাবা বেঁচে গেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেটা ওখান থেকে সুস্থ হওয়ার 2 বছর পরে মারা যায়, বাড়িতেই মারা যায়। ব্রেনে যে মারাত্মক আঘাত পাইছে, কিন্তু ওখান থেকে সুস্থ হয়ে ফিরছে সে। আইসিইউ থেকে 3 মাস থাকার পরে সুস্থ হয়ে সে বাড়িতে ফেরে, তো 2 বছর পরে সে মারা যায়। তো লোকটার এই কাজগুলা তো আমার মনের মধ্যে একটু নাড়া দেয় যে না,
এই অসহায় মানুষগুলোর জন্য খরচ করার যে একটা নেশা আমাকে চেপে বসে, সেই নেশাটা এমন অবস্থায় এর মধ্যে 2 বছর অতিবাহিত হয়ে যায়। বিভিন্ন এই ধরনের সেবাধর্মী কাজে নিজেকে কন্টিনিউ রাখার পর 2014 দিকে আমি চট্টগ্রাম RRF পুলিশ লাইনে পোস্টিং হই। আচ্ছা। তো সেখান থেকেও আবার আমাকে সেই আমার কাজের যোগ্যতার বলে আমাকে বিভাগীয় পুলিশ হাসপাতালেই পদায়ন করা হয়। সেখানে তো 2015 দিকে হবে। তো আমার জন্য মেয়ে দেখা হচ্ছিল বিয়ের জন্য। অনেকগুলো মেয়ে দেখতেছে বাড়ি থেকে, আমার পছন্দ হচ্ছে না, ওনারা অনেকগুলো দেখতেছে। তো একটা মিললে একটা মিলে না, এরকম বিভিন্ন সমস্যা। তার উপরে আমার একটু ওই যে স্টাইলিশভাবে যেভাবে চলে না, সেরকম আমার চলাটা আসলে হচ্ছে না। সেটার কারণ হচ্ছে আমার এই চাকুরি জীবনের যে 2011 সালের জানুয়ারি থেকে যে ফেব্রুয়ারি থেকে যে আমি এই যে চ্যারিটি কাজের প্রতি আমার যে মন মানসিকতা এবং এই নিঃস্ব বেওয়ারিশদের প্রতি যে কাজের একটা নেশা আমাকে চেপে বসছে, সেই নেশাতে যে একটা বড় একটা অঙ্ক খরচ হয়, অ্যামাউন্ট আসলে মুখে বলতে গেলে কিন্তু সোজা, কিন্তু যখন আপনি বাস্তবে কাজ করতে যাবেন তখন কিন্তু অ্যামাউন্ট একটা বিশাল ফ্যাক্টর। আপনি যদি ইচ্ছা করেন চাইলেও অনেক কিছু করতে পারবেন না অর্থের কারণে। ঢাকাতেই উনি সেটেল, তো উনি আমাকে মান্থলি কিছু টাকা দেয়, সে টাকায় আমার আসলে ফ্যামিলি খরচটা একরকম বলতে গেলে হয়ে যায়। তো আমার যে বেতনের অংশটা, তো সেখান থেকে আমি স্বাচ্ছন্দ্যে এই কাজগুলোতে বিয়ার করতে পারি। তো ওইদিকে যাই। তো যখন আমি বিয়ে শাদির জন্য মেয়ে দেখা হচ্ছে, স্টাইলিশ জিনিস আমি আসলে পড়তে পারছি না, এই জন্য যে আমি মনে করি যে একটা গেঞ্জির দাম 1000 টাকা, ভালো একটা ব্র্যান্ডের গেঞ্জি 1000 টাকা দিয়ে কিনি, এই 1000 টাকা আমি 10টা ফতুয়া কিংবা 10টা টি-শার্ট পাবো ওই অসহায় পচে যাওয়া পোকা খাওয়া ওই ম্যাগট কেসের মানুষগুলোর জন্য, যারা আমার দিকে তাকায় আছে। আমি কখন যাব, কখন তারা খাবার দিবে, তাদের খাবার দিব, তাদের মুখে হাসি ফুটবে, সেই মানুষগুলার এই খাবারটা বঞ্চিত হবে, সেই মানুষগুলা সেই পোশাকগুলো থেকে বঞ্চিত হবে। আমাকে কিন্তু এই কাজে 5 পয়সাও কিন্তু কেউ সহযোগিতা করে না। তো যখন আমার জন্য মেয়ে দেখতেছিল, তখন আমার ড্রেস আপও খুব একটা ভালো থাকতো না, তো ভালো পারফরমেন্স দেখাতে পারতাম না, এই জন্য হয়তো মেয়েরাই আমাকে পছন্দ করতো না বা তাদের গার্জিয়ানে আমাকে পছন্দ করতো না, আর আমারও তাদের পছন্দ হইতো না। এরকম একটা যখন এই কানেক্টেবলে যাচ্ছে, তখন আমি যে আমার ফার্মেসিটা যার কাছে বিক্রি করি, আমার ঘরের কাছ থেকে যে 2টা ফার্মেসির মধ্যে প্রথম যেটা, সেটা যার কাছে বিক্রি করি আজাদ ভাই। তো উনি আমাকে বলছে, ভাই তো আর কত এভাবে দেখবেন, তো আমার একটা খালাতো শালি আছে, চলেন আপনাকে দেখায় নিয়ে আসি। তো মেবি ঈদের 2-3 দিন পর হবে, বলবে যে আমি একটু শ্বশুর বাড়িতে বেড়াইতেও গেলাম আর আপনাকে একটু দেখাও নিয়ে আসলাম, 1 ঢিলে 2 পাখি হবে, চলেন যাই। তো আমি বলছি অনেকেই তো হলো, ঠিক আছে চলেন যাই। তো আমরা সেই 10টা-11টার দিকে রওনা করলাম। তো এটা হচ্ছে নোয়াখালী সুবর্ণচর এলাকায় ওনার শ্বশুর বাড়ি। ওনার ওখানে আমাকে মেয়েটা দেখাবে, আমাদের থানা থেকে আরও 1 থানা পরে। পথে যাওয়ার সময় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাকে একটা জায়গা আছে সুবর্ণচর যাওয়ার সময়। তো ওই জায়গা দিয়ে আমার মোটরসাইকেল আছে, তো আমি মোটরসাইকেলে বসছি, উনি ফল টল নিয়ে ওনার শ্বশুরবাড়ির উদ্দেশ্য আমাকে মেয়ে দেখাবে। তো যখন আমি ড্রাইভ করছিলাম মোটরসাইকেলটা, যখন মোটরসাইকেল নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে, তখন দেখি যে কি রাস্তার পাশে একটা সিএনজি উল্টাইয়া একটা ইয়েকে মাইরা দিছে, মোটরসাইকেলকে মেরে দিছে সিএনজি। তো দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একটা বাচ্চা, একটা মহিলা আর একজন মাঝারি বয়সের মানুষ। তো মাঝারি বয়সের মানুষটার আঙ্গুলটা থেতলে গেছে, আর বাচ্চাটার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, আর মহিলাটার ওই বৃদ্ধ আঙ্গুলটা একেবারে একটু লাগানো আছে, এরকম ঝুলতেছে। তো ওই জায়গাটা কিন্তু একটা শুনশান জায়গা, ওই জায়গায় খুব একটা মানুষজন তেমন একটা নাই প্রযুক্তির পরপরই। তো ওই রাস্তায় এরকম একটা দুর্ঘটনা, ওই যেও 2-1টা পাজারো গাড়ি, মাইক্রো কার, বাস আছে, খুব স্পিডে ট্রেনে যাচ্ছে, ফাঁকা রাস্তা, তো ওইখানে কেউ দাঁড়াচ্ছে না। তো চোখে পড়ার সাথে সাথে আমি ব্রেক করি, পাশে যাই, যা দেখি যে এই অবস্থা, খুব একটা বিশ্রী অবস্থা, রক্তারক্তি হয়ে আছে। তো আমি দ্রুত যাইয়া কি করি, ওই আমার সাদা গেঞ্জির উপর একটা কালো রঙের টি-শার্ট গায়ে দেওয়া ছিল, বোতাম খুলে দিছি আর কি। উনি বলছে যে এইভাবে থাকেন, আপনাকে একটু ভালো লাগবে। তো আমি দ্রুত ওই কালো শার্টটা টি-শার্টটা নিয়ে ওই বাচ্চাটার মাথাটা বাঁধি, আর যে মহিলার আঙ্গুলটা ঝুলতেছিল, তো সেটা আমার ওই যে মোটরসাইকেলের সামনে কিছু ন্যাকড়া থাকে মোছার জন্য, ওই ন্যাকড়াটা নিয়ে ওই মহিলার পাটা বাঁধি। তো এখন আমার সাথে যে আজাদ ভাই, উনি বলতেছে হয়েছে তো এবার চলেন না, কাজ তো শেষ আর কি। তো আমি বলছি যে ভাই এই লোকগুলাকে হাসপাতাল পৌঁছানো পর্যন্ত আমি যাব না। তখন উনি বলছে ভাই এদিকে কিন্তু 3টা বেজে যাচ্ছে, ওনারা কিন্তু বসে আছে খাবার টাবার নিয়ে, আর আপনি একটা জায়গায় মেয়ে দেখবেন, ওদেরকে কথা দেওয়া হয়েছে, এটা কিন্তু ভাই ঠিক হচ্ছে না। আমি বলছি আপনি যান গা, আমি যাব না। যে এই জন্য যে এই লোকটা যদি আজকে আপনার ভাই হতো, আপনি কি মেয়ে দেখতে যেতে পারতেন? এই জায়গায় এভাবে ফেলে
তো উনি আসলে আমার কথার কাছে এখন মনে মনে রাগ হলেও আর কি করবে, চুপ করে মুখ ভার করে দাঁড়ায় আছে। তো আমি সিএনজি ঠিক করে ওনাদেরকে একেবারে হাসপাতালে পৌঁছাইয়া সব কিছু কইরা তারপরে তখন বিকাল 5টা বাজতেছে। তো উনি বলে ভাই দুপুরে দাওয়াত দিছে, মেয়েটি নিয়ে বসে আছে, সব কিছু খাবার টাবার রেডি, আর আপনি এখন এই দুপুর যেখানে 1টার কথা ছিল সেখানে এখন 5টা যাইতে যেতে বাজবে 6টা। দূর ভাই, আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। সে আমাকে বর্চনা দিচ্ছে উল্টা। তো আমি বলছি না গেলে চলেন ফেরত যাই। সে কয় না, ওদেরকে তো বলে ফেলছি যাবো, চলেন। এদিকে আবার এদেরকে যে এই আমার সাদা গেঞ্জিটাও কিন্তু রক্ত লাগিয়ে গেছে অনেকগুলা, মেয়ে দেখতে যাচ্ছি এই সাদা গেঞ্জির মধ্যে রক্ত টক্ত মাখাইয়া একটা বিশ্রী অবস্থা। তো যাই হোক, ওনার পিড়াপিড়িতে গেলাম। তো যাওয়ার পর ওনারা তো দেখে ভয় পাইছে যে কি ব্যাপার, কোথাও অ্যাক্সিডেন্ট করে আসলাম নাকি। তখন বলছি যে না, এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরা একটু সেভ করছিলাম, তাই ওই একটু রক্ত রক্ত আমাদের গায়ে লেগে গেছে। তো মেয়ে নিয়ে আসছে, মেয়ে নিয়ে আসার পরে মেয়ে দেখলাম, ওনাদের আত্মীয় স্বজন আমাকে দেখলো, দেখার পরে ঠিক আছে মোটামুটি চলে, বিয়ে করার মতো উপযুক্ত। তো ওখানে বলছি ঠিক আছে, আমার থেকে কোনো সমস্যা নাই, আপনার যদি রাজি থাকেন তাহলে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। তো ওনারা বলছে ঠিক আছে। তো এরপরে ওনারা একটু কাচুমাচু করছে, ওনাদের আত্মীয় স্বজন সবার সাথে আলাপ করে বল যে পুলিশের কাছে মেয়ে দেওয়া ঠিক হবে না। তো এরকম ওনারা বলছিল যে, তারপরও ওই যেহেতু আমার ওই যে দোকানটা যিনি নিচ্ছে আজাদ ভাই, উনি বলছে ওই মেয়ের বাবাকে বলছে তারপর আপনার একবার ছেলেটা যেখানে চাকরি করে সেখানে একটু খোঁজখবর নেন না, না না দিলে না দিবেন কিন্তু অন্তত একটু যান না, সে যখন আসছে আপনারা একটু যান, যায় ওইখানে শেষ করে দেন। মেয়ের বাবা তার আত্মীয় স্বজন নিয়ে আমি যেখানে চাকরি করি বিভাগীয় পুলিশ হাসপাতাল ওইখানে যায়। যাওয়ার পরে ওইখানকার যে তত্ত্বাবধায়ক পরিচালক স্যার রসুল স্যারের কাছে যখন ওনারা যায়, যাওয়ার পরে স্যার বলছে যে এ আমার আপন ছোট ভাই, এরপরে যদি আপনাদের কোনো কথা বলার থাকে তাহলে আমার সাথে বলেন। যে একজন পরিচালক, একজন তত্ত্বাবধায়ক, একজন সুপারিনটেন্ডেন্ট কখন তার একজন স্টাফকে তার ছেলে বলে পরিচয় দেয়, সেটা আসলে আপনারাও বুঝতে পারছেন যে কতটুকু আপন হতে পারলে, কতটুকু ভালোবাসা এবং কাজ দিয়ে মুগ্ধ করতে পারলে একজন অফিসের প্রধান তার কলিগকে বা তার জুনিয়রকে বা তার স্টাফকে এতটুকু সম্মান বা এতটুকু মায়ের স্থানে রাখতে পারে। তো যাই হোক, ওনারা ওনার ব্যবহারে এবং ওনার কথাবার্তা আচরণে মুগ্ধ হয়ে পরে ওনারা রাজি হয় এবং বিয়েটা হয়। বিয়ে হওয়ার পরে তো আমার ওয়াইফের একটা আবদার ছিল, গ্রামের মেয়ে কিন্তু তার একটা আবদার ছিল যে সে আমার সাথে একটু কক্সবাজার বেড়াতে যাবে। এটাকে যদি আপনারা হানিমুনও বলতে পারেন বা একটা বিয়ের প্রথম ট্যুরও বলতে পারেন, কিছু একটা বলতে পারেন। তো আমি আসলে সেটা এখনও করতে পারি নাই। আমার একটা 1.5 বছরের সন্তান আছে, আমি চাকরি করি, আমাদের 3 বছর, আমি 15 বছর চাকরি চলছে আমার, 3 বছর পর পর আমাদের একটা রিক্রিয়েশন ভাতা দেয় 15,000 টাকা, RRL বলা হয় এটাকে, ওইটা দেয় শুধু ভ্রমণ করার জন্য। তো আমি এটা অনেকবার পাইছি কিন্তু এখনও কাজে লাগাইতে পারি নাই। তো এখনও পর্যন্ত আমার ওয়াইফকে আমি নিয়ে কক্সবাজার তো দূরের কথা, এই আশপাশের কোথাও জেলা থেকে আমি ঘুরে নিয়ে আসতে পারি নাই। তো ও আমার উপর রাগ না, সে ও দেখতেছে আমি কি কাজ করতেছি। আজকে এই এখন আসল কথায় আসলাম, কেন আমি একটু স্মার্টনেস চলি না, সেটা হচ্ছে আজকে 10 বছর আমি কোনো নতুন শার্ট আমি কিনি নাই। এবং এটা আপনারা যদি যাচাই করতে চান, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের সমস্ত সিভিল স্টাফ, সমস্ত ডাক্তার, সমস্ত পুলিশ স্টাফ এবং আমার বাড়ির ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় স্বজন থেকে যদি আপনারা একটু জাস্টিফাই করেন তাহলে আরও ক্লিয়ার পাবেন। 10 বছর আমার কোনো একটা নতুন শার্ট অথবা নতুন প্যান্ট নেই। আপনি প্রশ্ন করেন যে তাহলে তুমি চলো কিভাবে। আমার ইমিডিয়েট বড় ভাই, যেটা ইমিডিয়েট বড়, আমরা দুজনে সম্ভবত 1 বছরে বড় হব, ওর নাম হচ্ছে সুমন, বেলায়েত হোসেন সুমন, ও সোনাগাজী থানা আছে সাব ইন্সপেক্টর। সে তার ওয়াইফ জানে আমি চ্যারিটি কাজ করি, যে তাদের পুরনো কাপড়গুলো আমাকে দিয়ে দেয় যে আমি এগুলো অসহায়ের মধ্যে দিই। আসলে আমি অসহায়ের মধ্যে দিই না, ওইগুলো আমি নিজেই পরি। এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আমার এই কাজগুলো যখন দৃষ্টিগোচর হয়, আমাদের মাননীয় কমিশনার স্যার যখন এটাকে একটু পরে বলছি, এটাকে যখন আনুষ্ঠানিকতা দেয়, তখন বিভিন্ন জায়গা থেকে আমাকে সম্মাননা দেওয়ার জন্য, যেমন চট্টগ্রাম ব্লাড ব্যাংক, তারপর চট্টগ্রাম আইনজীবী সমিতি, রেহানা খলিল ফাউন্ডেশন, সচেতন নাগরিক ফাউন্ডেশন, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্স, এই সমস্ত জায়গা থেকে আমাকে সম্মাননা দেওয়ার জন্য, ক্রেস্ট দেওয়ার জন্য, ফুলের মালা দিয়ে বরণ করে কিছু বলার জন্য আমাকে তারা ইনভাইট করে। তো সেই সমস্ত জায়গায় আমার গায়ে দিয়ে যাওয়ার মতো একটা আমার কেনা ভালো শার্ট নেই। যে শার্টটা আমি পরে গেছি, সবগুলো জায়গায় একটা শার্ট পরে গেছি, সেই শার্টটা আমার সহকর্মী হান্নান, যে এখন যদি অনিয়ারে শুনে হয়তো ছেলেটা আমি জানি না কীভাবে নিবে, সে আমাকে অনেকদিন বলছে যে কখনও কিন্তু বললেন না এই কথাটা, কিন্তু তারপরেও আমি সিটিজি ব্লাড ব্যাংকেও এই কথাটা একবার বলে ফেলছি মনের আবেগে, সেকেন্ড আজকে এখানে বলছি। আমি সম্মাননা নিতে যে ক্রেস্ট দেবে আমাকে, সেই ক্রেস্টটাও নিতে গেছি আমি অন্য শার্ট পরে। তো আমি ইচ্ছা করলে 25 দিনে 25টা শার্ট গায়ে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি, আমার যে বেতন এবং আমার যে সুযোগ সুবিধা। শুধু বেতন না,
যদি মানবিকতার জায়গায় একটু ফাটল পড়ে তাহলে এই কনস্টেবল কি করতে পারে, এই একজন পুলিশের কর্মকর্তা কি করতে পারে, এটা আপনাদের খুব ভালো করে আইডিয়া আছে। বাট তো হি ইজ আ সুপারম্যান। তো আমি এই আজ পর্যন্ত, আজকের এতক্ষণ পর্যন্ত, তো আমি এখানে একটা কথা বলে রাখি, আমি নতুনের মধ্যে পড়ছি। আমার বিয়ের সময় একটা শার্ট, একটা প্যান্ট, এক জোড়া জুতা, এটা আমি নতুনের মধ্যে পড়ছি। তাও সেটা আমার যে সহকর্মী যারা আছে তারা নিজেরা যে আমাকে নিয়ে দিছে, আমি নিতাম না। আমি পুরনগুলোর একটু ইস্ত্রি করে চালিয়ে নিয়ে যেতে পারতাম, যে পাঞ্জাবি আর শেরওয়ানি তো ভাড়া করা, আর বাসায় আসি তো আমি আগেরগুলো পড়লে কেউ দেখতেছে না। আমি আমার শ্বশুরবাড়ি বা আত্মীয় শেরওয়ানি ভাড়া ছিল? জি, আমার শেরওয়ানিটা ভাড়া ছিল। বলেন ভাই। তো শেষে আমি কি করি, এই অবস্থায় যখন আমি চিন্তা করি যে আমি নতুন একটা শার্ট গায়ে দিব, আমি প্রথমে বলছি যে আমার একটা শার্টের দাম আমি 5টা ফতুয়া পাবো, আমার একটা ভালো প্যান্ট কিনতে 2000 টাকা খরচ যাবে। যদি আমি সেটা, আমাদের ওখানে ভালো ভালো টেইলার্স আছে, বস টেইলার্স আছে, এই যে ভালো ভালো বড় সাহেব, ছোট সাহেব, এই নামের অনেকগুলো ভালো ভালো টেইলার্স আছে। একটা ভালো প্যান্ট যদি আমি পরি 2000 টাকা যাবে, 2000 টাকা আমি 20টা লুঙ্গি পাবো। প্রতিদিন কিন্তু এই মানুষগুলো লুঙ্গি চেঞ্জ করতে হয়। তো এই কাজে কিন্তু আমাকে কেউ 5 টাকা দিয়ে সহযোগিতা করে না। তো আমি যখন দেখলাম যে প্রথম 2 বছর একাকি এরকম নিঃস্ব বেয়ারিশ অসহায় রুগীদের টানার পর, যখন দেখলাম যে আসলে রুগীর সংখ্যা তো বেড়ে যাচ্ছে, আর যখন ওই সজীব টিস্যুতে আসি, আমি লাল রঙের মাংস অথবা রক্ত যখন আমি খোঁজ পাই, ওই জায়গায় ঘষা মাজা করতে গেলে তখন রুগী কিন্তু চিৎকার চাচামি করে হাত পা ছুড়াছুড়ি করে। তো একার পক্ষে কিন্তু এটা করাও পসিবল হয়ে উঠতেছে না, আর অর্থ তো একটা বড় ফ্যাক্ট আছেই। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, আমার সমমনা এরকম কয়েকজনকে আমি ইনভাইট করি যে ভাই আসো আমার কাজটা একটু দেখো। তো তাদেরকে আমি নিজ খরচা নিয়ে যেতাম। মানে পুলিশেরই লোক? হ্যাঁ, অবশ্যই পুলিশের লোক, সিভিল কোনো অ্যাডজাস্ট নেই। তো তারাও পুলিশ পার্সন, মেডিকেল পার্সন, পুলিশের মেডিকেলের এমআই, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কারণ এই অন্য লোক নিয়ে আমার লাভ নেই। তো এখন তাদেরকে নিয়ে যাইতাম, যাই বলতাম যে ভাই তোমরা দেখো, কিচ্ছু করা লাগবে না। তো তাদেরকে কয়েকদিন দেখাতাম নিজের টাকায়, তাদেরকে আমি নাস্তা করাতাম, তাদের রিক্সা ভাড়া দিতাম, এবং তাদের মোটামুটি তাদের পিছে একটা বিয়ার করতাম আমি। এরা কি সবাই আপনার পজিশনের, মানে কনস্টেবল? হ্যাঁ, সবাই কনস্টেবল। তো তারা যখন এরকম আমার সাথে 1 মাস যায়, তখন চিন্তা করে যে লোকটা এই ভালো কাজটা করতেছে, সে আমার পিছেও খরচ করতেছে, আমাকে তার পয়সা নাস্তা করাচ্ছে, আমাকে তার পয়সায় সিএনজি ভাড়া দিচ্ছে, তা আমাকে নিয়ে সে এদিক সেদিক যাচ্ছে, আমি কিন্তু তাকে 1 টাকাও খরচ করতে দিই না। তখন আস্তে আস্তে তার মানবিকতাটা খুলতে থাকে যে এই লোকটা যদি এত টাকা খরচ করতে পারে, আমি কেন পারবো না। তখন সে আমার সাথে আস্তে আস্তে 100, 200, 300 এভাবে করতে করতে এখন মাস গেলে তারা অনেক সময় 2 থেকে 5,000 টাকা পর্যন্ত আমার হাতে তুলে দেয়, এবং সেই টাকাটা কিভাবে খরচ হচ্ছে তারা নিজের চোখে দেখতে পারতেছে। তাদের টাকা তারা নিজেরাতে খরচ করছে। তো তাদের একটা অংশ থাকে আর আমার একটা সিংহভাগ অংশ থাকে। তো আমাদের এই টাকাটা তো 1 জন 2 জন করে এরকম বাড়তে বাড়তে আমার টিমে এখন সদস্য সংখ্যা 10 জনে দাঁড়াইছে। কিছুদিন আগেও 7 জন ছিল, এখন 10 জন হয়েছে। তো এই 10 জনের টাকা এবং আমার টাকা, এই টাকার অঙ্কটা অ্যাডজাস্ট করে আমরা কাজগুলা করি। আমাদের কোথাও থেকে কোনো অনুদান বা সরকারি কোনো সহায়তা আমাদের কাছে নাই। তবে যখন নগরীতে, চট্টগ্রাম পুরো নগরী যখন এই খবরটা ছড়ায় পড়ে, সব জায়গা থেকে প্রতিদিন ফোন আসতে থাকে। তো এই সামান্য টাকায় কিন্তু সবাই দিলে, আপনি একটা জিনিস দেখেন, যদি এরা আমাকে 2000 টাকা করে দেয়, 10 দুগুণা 20,000, আমি দিলাম 10,000, 30,000, 30,000-এ কিন্তু কাভার হচ্ছে না, প্রতিদিন রুগীর কল আসছে। তো আমি একটা বিপদে পড়ে গেছি যে না গেলেও আবার মানে কি ধরনের একটা অন্যরকম দেখা যাচ্ছে যে এতদিন করে এখন আর রেসপন্স করছি না। তো আমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আমি কি করছি, আমাদের গ্রাহণ কল্যাণ সবাই সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিপিএম পিপিএম স্যারকে জানাই। আমি স্যার সম্পর্কে জানি, স্যার অত্যন্ত মানবিক একজন মানুষ। তো ওনার সাথে আমাদের আরও যে কর্মকর্তারা আছে, আমাদের ডিসি হেডকোয়ার্টার আমির জাফর স্যার, আমাদের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম স্যার, ওনারাও যথেষ্ট মানবিক চ্যারিটি কাজ করে। তো আমি চিন্তা করলাম যে না, এখন মোক্ষম সুযোগ কথা বলার, এখন যে স্যাররা আছে ওনারা অত্যন্ত মানবিক। তো আমি আমাদের কমিশনার স্যারকে সমস্ত অদ্যপান্ত খুলে বলি যে স্যার এরকম একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করা যায়। তখন স্যার সেটার একটা সুন্দর মানবিক সমাধান করে দিয়েছেন যে এটা বাংলাদেশ পুলিশে প্রথম মানবিক ইউনিট, একটা নতুন ইউনিট সংযোজন করলো উনি। যে এই ইউনিটের কাজই হচ্ছে, আপনাকে আমি ইউনিটের একটা কাগজও আপনার হাতে দিছি। ইউনিটের কাজ হচ্ছে এই নিঃস্ব অসহায় বেয়ারিশ মানুষকে চিকিৎসা সেবা, খাদ্য সেবা, বস্ত্র সেবা এবং আইনি সেবা, এটা তাদেরকে দেওয়ার জন্য এই টিমটা কাজ করবে, এবং যে কোনো মারাত্মক দুর্যোগমূলক পরিস্থিতিও মোকাবেলা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো। কত সালে করা হলো এটা? এটা 2019 সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। জি, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু বিগত 10 বছর আমি এবং আমার টিম, প্রথম 2 বছর একা, পরের 7 বছর। শুরু করছেন কত সালে? আমি শুরু করছি 2011 সালের প্রথম দিকে। মানে আপনি
টানা 10 বছর একা একা করেছেন আর টিমের এই 10 জনকে নিয়ে করেছেন? হ্যাঁ, 10 জন আসছে 2 বছর পরে। 2 বছর এই ওনারা বদলি হয়নি কোথাও? হ্যাঁ, প্রথম যে 4-5 জন ছিল ওরা বদলি হওয়ার পরে অন্য 4-5 জন আসছে, এভাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এভাবে এখন পর্যন্ত 10 জনে আছে। তো 10 বছর টেনে নেওয়ার পরে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা স্বীকৃতি দেওয়া হলো। জি, আচ্ছা, এটাকে মানবিক পুলিশ ইউনিট স্বীকৃতি দিয়ে একটা নতুন ইউনিট খোলা হলো শুধুমাত্র অসহায় নিঃস্ব দুস্থ বেওয়ারিশদের জন্য। ওকে। তো এটা আসলে কার উদ্যোগে হয়েছে, কোন পুলিশ অফিসার উদ্যোগে? এটা আমাদের মাননীয় সিএমপি পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বিপিএম পিপিএম স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা এই অনুষ্ঠানের মধ্য থেকে আপনাকে স্যালুট জানাই যে অ্যাটলিস্ট ইউ টুক সাম স্টেপ, যেটা আলটিমেটলি একটা অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্কে যুক্ত হচ্ছে, মেইন স্ট্রিমে যুক্ত হচ্ছে, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো একটু আগায় সামনের দিকে? তো এখন এই টিমের যে ব্যয়বার, এটার যে খরচ, একটা খরচ প্রতিদিন কিন্তু এখন যে কোনো জায়গায় বেওয়ারিশ লোক দেখার সাথে সাথে বাংলাদেশ পুলিশের জরুরি সেবা 999-এ লোকজন ফোন দিচ্ছে। 999 সাথে সাথে ইনফর্ম করছে নিকটস্থ থানাতে। নিকটস্থ থানা আমাদের ব্যাপারে অবহিত আছে, তারা সাথে সাথে আমাদের মানবিক টিমকে নক করছে। নক করার 5 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছি। এই 10 জনই সংখ্যা বেড়েছে? হ্যাঁ, 10 জনের মধ্যে যদি কারোর, এখানে একটা কথা বলে রাখা উচিত, তো এই টিমটা হয়েছে আমাদের ডিউটির পাশাপাশি আমরা কাজ করি। আমাদের যে পুলিশের যে কাজগুলা, রুটিন যে কাজগুলা, সেটা করার পর আমাদের যে বাকি অবসর সময়টা, সেটাই ইউনিটে এই সময়টা দেবে। তার মানে এটা না যে আমাদের সারাদিনের কাজ এটা না কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে আলটিমেটলি আপনার পুলিশি ডিউটি করার পরে বাকি সময়টা হচ্ছে ওটা যেটা আপনি দিবেন এটা এখানে কাউন্ট হচ্ছে না। না, এটা কাউন্ট হবে না। তো এটা কারণ এটা আপনার কোনো পুলিশ সদস্যকে বাধ্য করা যাবে না, সে চাইলে এটা উইলিলি করতে পারে, না চাইলে না। হ্যাঁ, না, বাধ্য করা যাবে না। কিন্তু আমার টিমে যারা আছে তারা অত্যন্ত মানবিক। যখনই ফোন দেওয়ার সাথে সাথে তারা কখনো যে কথা বলে না যে আমার একটু কাজ আছে, সাথে সাথে তারা রেসপন্স করে। কতজন আছে এখন? এখন 10 জন। আমরা পুরো চট্টগ্রাম নগরীর প্রতিদিন ফোন আসছে আমাদের কাছে এবং আমরা সাথে সাথে রেসপন্স করতেছি এবং প্রতিদিনই একটা খরচের অ্যামাউন্ট আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। তো উনি স্যার অত্যন্ত মানবিক মানুষ, তার সাথে সাথে 1 লাখ টাকা ডোনেট করে আমাদের এই মানবিক পুলিশ ইউনিট ফান্ডে। ভেরি গুড। তো এটা একটা ডোনেটেবল প্রতিষ্ঠান। এখন পর্যন্ত এটা সরকারি কোনো অনুদানে এটা চালানো হয় না যে সরকার থেকে টাকা আসে, এরকম না। এটা ডোনেটেবল একটা ফান্ড। তো যারা এই ব্যক্তিগত ইচ্ছা থেকে আগ্রহী যে আমরা এই সমস্ত নিঃস্ব বেওয়ারিশ মানুষদের একবেলা খাবারের পয়সা দেব, কিংবা তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করব, কিংবা এই নিঃস্ব মানুষদের পাশে আমরা দাঁড়াতে চাই, যে ভালো প্ল্যাটফর্ম পাচ্ছি না, এখন যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে সাপোর্ট দিতে চাই। সাধারণ মানুষ চাইলেও এখানে পার্টিসিপেট করতে পারে। যে কোনো মানুষ, যে কোনো সমাজের যে কোনো শ্রেণী পেশার মানুষ ইচ্ছা করলে আমাদের এই ডোনেটেবল ফান্ডে অংশগ্রহণ করতে পারবে। সেটা সশরীরে এসে হোক, বা কিংবা আমাদের কমিশনার স্যারের মাধ্যমে হোক, বা কিংবা আমাদের অবহিত করে আমাদের মাধ্যমে হোক, যে কোনো ভাবে ইচ্ছা করলে সে আমাদের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। যারা হেল্প করে তাদের তো একটা প্রশ্ন থেকেই থাকে যে তার হেল্পটা প্রপারলি ব্যয় করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা আমাদের যে নতুন একটা, আগে তো এটা আমরা গোপনে করতাম, কিন্তু এখন এটা যেহেতু একটা ইউনিট ঘোষণা হয়েছে, আমরা এটা আমাদের যে কাজটা হচ্ছে সেটার একটা ভিডিও আমরা রাখি আমাদের পেজের জন্য। তো ভিডিওটা রাখার 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে ভিডিওটার কারণে তার আত্মীয় স্বজন, এই বেওয়ারিশ মানুষের আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক, এই ভিডিওর কল্যাণে দেখতে পেয়ে আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং তাদের ওই লোকজনকে ফেরত নিচ্ছে। সেটা আমাদের এই মানবিক পেজের মধ্যে আছে। তো আরেকটা হচ্ছে আমাদের অফিসিয়াল কিছু দায়বদ্ধতা আছে। যেমন আপনি যদি আমাদের ফান্ডে 1 লাখ টাকা দান করেন, আপনার টাকাটা কিভাবে খরচ হলো সেটা আপনি এই ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাবেন, যে কোথায় কোথায় আপনার টাকাটা ব্যয় হচ্ছে। আপনারা ভিডিওর মাধ্যমে এটা বলে দেন যে আপনার টাকায় কি কেনা হলো এবং কোথায় খরচ করে হলো, সেটা আপনি নিজ চোখে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে আমি ডেসক্রিপশন, একটা হচ্ছে ইউটিউবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ওনার যে আইডির কথা উনি বারবার বলছেন সেটা লিঙ্ক দেওয়া আছে। এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে দেখবেন ফেসবুকের আমার প্রথম যে কমেন্টস সেখানে ওনার আইডিগুলোর লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা ওখানে গেলে পারবেন। কিন্তু আপনাদের যেহেতু মানুষ সাহায্য করছে, সো একটা কালেকশন, এখনো পর্যন্ত আমাদের সাধারণ মানুষ সাহায্য তেমন আমাদের সেরকম হয় নাই। তবে আমাদের কমিশনার স্যারের 1 লাখ টাকাই এখনো পর্যন্ত ডোনেটেবল এখনো আসে নাই, কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো সবাই এগিয়ে আসেন। কিন্তু এত জায়গা থেকে আপনাদেরকে মানে ওয়ার্ম রিসেপশন দেওয়া হলো, রিওয়ার্ড দেওয়া হচ্ছে, অথচ সাধারণ মানুষ এটা জানার পরেও এখানে পার্টিসিপেট করছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, নির্মম বাস্তবতা, নিঠুর বাস্তবতা এবং স্তব্ধ করে দেওয়ার মতো কথা, যে শুধু ফেসবুকে বাহ খুব ভালো, মাশাআল্লাহ, চালায় যান, আছি, পাশে থাকবো, এই কথাগুলোই শোভা পায়। কতগুলো চ্যানেলে রিপোর্ট হয়েছে এখন পর্যন্ত?
এ পর্যন্ত যেমন আপনার মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই, আমি কিন্তু প্রচার বিমুখ, প্রচারে বিশ্বাস করি না। 10 বছর প্রচারের বাইরে ছিলাম, কিন্তু প্রচারের যে একটা কল্যাণ আছে সেই কল্যাণটা একটু বলবো। সেটা হচ্ছে এই প্রচারের কল্যাণেই আমার কাছে এখানে আমার যে প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন আইডি কার্ড নিয়ে আসছে, নাম হচ্ছে হাওয়া বেগম, স্বামী কামরুজ্জামান। উনি ওনার স্ত্রীকে, মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে উনি ফেরত পাইছে। এটা আমাদের ওই যে মানবিক পেজে এবং আমার প্রোফাইলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এরপরে নারায়ণগঞ্জ থেকে ওনার বোনের এই যে এরকম ছবি নিয়ে, আমাদের এই যে মানবিকের সবার ছবি নিয়ে নারায়ণগঞ্জ থেকে চলে আসছে আমাদের কাছে, সেই ছবিটাও কিন্তু আমাদের এখানে আছে। এরপরে গাজীপুর থেকে একজন আসছে, উনি ওনার সন্তানকে ফেরত নিছে। এইগুলো আমাদের মানবিক পেজে এবং আমাদের প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন। তো এই যে প্রচারে যে তারা তাদের হারানো স্বজনদের খুঁজে পাচ্ছে, এজন্য প্রচারকে আমরা এখন অ্যাপ্রিসিয়েট করি। এটাতে মানুষজন আমাদেরকে সহযোগিতা করতে পারবে এবং হারানো স্বজনরাও তাদের রোগীকে খুঁজে পেতে সহায়তা করে। এখানে চাইলে সবাই কন্ট্রিবিউট করতে পারে, সবাই পার্টিসিপেট করতে পারে, সবাই হেল্প করতে পারে, এরকম বোধহয় ইনফরমেশন ছিল না, ছিল কি না? এখানে আসলে আমরা শুধু এটা বলছি যে আমাদের পাশে আপনারাও এগিয়ে আসেন। এটা যেহেতু আমরা একটা বাহিনীতে অন্তর্ভুক্ত, তো আমাদের কিছু লিমিটেশন থাকে, আমরা লিমিটেশন ফলো করতে পারি না। তো এখানে কেউ যদি স্বেচ্ছায় আমাদের কাছে আসে, আমাদের পাশে দাঁড়াতে চায়, সেটা আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু আমাদের পক্ষ থেকে যে আমাদের কাছে আসেন এরকম আমরা কখনো বলার সুযোগ নাই। না, সুযোগ নাই আমাদের। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে যদি সাধারণ মানুষ এখানে হেল্প করেন, তাহলে আপনাদের তো নিশ্চয়ই একটা জবাবদিহিতার জায়গা আছে যে কি পরিমাণ হেল্প এসছে বছর শেষে, সেটা কোথায় ব্যয় হচ্ছে। আমাদের আমরা মানবিক ইউনিটে আমরা রোস্টার মেনটেন করি, আমাদের আয় ব্যয়ের হিসাব আছে, আমাদের কত টাকা ডোনেট আসছে। ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের এই খাতা চালু করছি, কত টাকা কে কোথায় কখন ডোনেট করছে, তারিখ সময় সহ টাকার অ্যামাউন্ট, এবং আমাদের প্রতিদিন কোথায় কার পিছে কীভাবে কত টাকা খরচ হয়েছে, আমাদের আয় ব্যয়ের দুটা হিসাবেই খুব স্বচ্ছভাবে আমরা এটা। গভর্নিং বডি আছে যে ইনি হচ্ছেন সবচেয়ে বড়। আপনাকে অলরেডি আমি একটা দিছি, আমাদের যে কমিটির একটা দিছি। আপনি একটু বলেন, আমার কাছে তো এসেছে। আমাদের যে সভাপতি হচ্ছে ডিসি হেডকোয়ার্টার স্যার সিএমপির, তারপরে এডিসি স্যাররা আছে, এসি স্যাররা আছে, ইন্সপেক্টর স্যাররা আছে, এবং সর্বশেষ টিম লিডার হিসেবে আমিও আছি এই গভর্নিং বডিতে। তো এখানে অস্বচ্ছতা হওয়ার প্রশ্নই আসে না এখানে। বিউটিফুল। অনেকেই মনে করেন যে এটা পুলিশের দায়িত্ব। প্রথম কথা হচ্ছে, ওনারা দায়িত্ব থেকে বাইরে নন, ওনারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু যে দায়িত্বটা ওনারা করেছেন সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব। এবং সেই এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারকে তারা যে স্যালারিটা পান, সেই স্যালারির বিনিময়ে যতটুকু পরিশ্রম দেবার কথা ততটুকু দেবার পরে মানুষ হিসেবে যতটুকু ভেতর থেকে এসছে, সেটা আসলে কোনো টাইম লিমিটেশন নয়। যে বললো না, রাতের বেলা ঘুমোতে পারিনি, বিয়ে করতে গেছি রক্তমাখা শার্ট নিয়ে, কিংবা বিয়ে করার পর আজ পর্যন্ত বউকে হানিমুনে নিয়ে যেতে পারিনি কটা টাকার অভাবে। এটা হচ্ছে মানুষের দায়িত্ব, এবং এইটার আসলে কোনো টাইম লিমিটেশন থাকে না। তো ওই জায়গাটায় আপনি কখনোই বলতে পারেন না যে এটা পুলিশের দায়িত্ব। এই জায়গাটায় পুলিশ মানবিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে যেটা হয়, যেটা আসলে চিন্তা করা যায় না, সেই জায়গাটায় আপনি দেখেন 10 জন, আমি দেখি 10,000, আমি দেখি 10 লাখ। কারণ আমি বিশ্বাস করি, এটাকে যদি পৃষ্ঠপোষকতা করা হয়, এটাকে যদি সাপোর্ট করা হয়, এটাকে যদি উৎসাহ দেওয়া হয়, তাহলে আজকে যে সাখোয়াত এখানে একজন বসে আছে, এরকম অসংখ্য সাখোয়াত পুলিশে তৈরি হবে। এবং শুধু পুলিশে না, বিভিন্ন সেক্টরে তৈরি হবে। এবং আমি স্বপ্ন দেখতেই পারি, আপনারাও দেখতে পারেন, যে একটা সময় রাস্তায় বেওয়ারিশ মানুষ পড়ে থাকবে না। একটা সময় মানুষের পচন ধরলে আমরা নাকে রুমাল চেপে রাস্তা দিয়ে হেঁটে যাব না। আমাদের এই সেন্সগুলো খুবই জরুরি। আমি বারবার বলতে চাই, আমার বহুবার আজকে এই গল্পটা শুনতে গিয়ে আমি ভেতরে ভেতরে কেঁদেছি, কজ আই ক্যান ভিজুয়ালাইজ। উনি যখন বলতেছিল পুলিশের একজন কনস্টেবল ক টাকায় বা বেতন পান, তিনি তার জায়গা থেকে যা করেছেন লাস্ট 10-12 ইয়ার্স, এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে কারণেই আজকের এই এপিসোডটাকে আমি বলতে চাই সুপারম্যান এপিসোড। হি ইজ নট অনলি ম্যান, হি ইজ এ সুপারম্যান। সাখাওয়াত ভাই, আমার এই অনুষ্ঠান শুনে অনেকেই আপনাকে হেল্প করতে চাইবে, আপনার এই প্রতিষ্ঠানকে হেল্প করতে চাইবে। আমি যতদূর জানি এই ডিপার্টমেন্টের নাম এখন মানবিক পুলিশ। জি, রাইট। তো এই মানবিক পুলিশকে হেল্প করতে চাইবে, হেল্প করার প্রসেসটা কি আপনি আমাকে একটু বলেন। হেল্প করার প্রসেস হচ্ছে, আপনি যে কোনোভাবে পারেন। যেমন 1 নাম্বার হচ্ছে, আপনি সরাসরি আমাদের সিএমপি কমিশনার স্যারের সাথে যোগাযোগ করে বা নিজে সরাসরি গিয়ে চেকের মাধ্যমেও দিতে পারেন। দ্যাট উইল বি এক্সেলেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ ওইখানে দেওয়া মানে হচ্ছে আপনি সর্ব ধরনের সহায়তা পাবেন। ওনারা যে কেসটা নিয়ে লড়েন, সেখানে আইনি সহায়তা পাচ্ছেন, মেডিকেল সহায়তা পাচ্ছেন, এবং সব ধরনের সহযোগিতা পাচ্ছেন, যেটা অনেক সময় আমরা আমাদের জায়গা থেকে পারি না। সুতরাং এই জায়গাটায় হেল্প করা মানে হচ্ছে একটা বেস্ট হেল্প। সো আমি যেটা করতেছি,
যেটা হলো যে ভিডিওর কোনাতে আপনারা যদি দেখেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বেশ কয়েকটা নাম্বার দিয়ে রেখেছি, যে নাম্বারটি শওকত ভাইয়ের কাছ থেকে নেওয়া। এই মুহূর্তে আমি মুখে উচ্চারণ করতে পারছি না, পরবর্তীতে ভিডিও শেষ হলে ওনার কাছ থেকে আমি নাম্বারগুলো নিয়ে নিব। এই মুহূর্তে যেহেতু উনি প্রিপারেশন নিয়ে রাখেননি, সুতরাং আমি ওনার মুখ থেকে নিতে পারছি না। এই প্রত্যেকটি নাম্বারের সাথে উনি কানেক্টেড থাকবেন, আপনারা নিজেরা ওনার সঙ্গে যোগাযোগ করবেন, করে যদি আপনারা হেল্প করতে চান করবেন। আর এছাড়া উনি যে প্রসেস বললো, এটা খুঁজে বের করা বাংলাদেশে কোনো ব্যাপারই না। তো আমাদের স্যার যেভাবে ইন্ডিকেশন দিছে বা দিক নির্দেশনা দিছে, আমরা সেভাবেই চলি। তো সে দিক নির্দেশ অনুযায়ী এটাই প্রকাশ পায় যে এটা যেহেতু এখন ডোনেটেবল ফান্ড, এটা যেহেতু কোনো সরাসরি সরকারি টাকা এখানে ইনভলভ নয়, তো এখানে যদি সমাজের সচেতন যে কোনো মানুষ এই নিঃস্ব বেয়ারিশ অসহায়দের পাশে, আমি মনে করি এখানে অংশগ্রহণ করা, সরাসরি অংশগ্রহণ করা। তো আপনি নিজে আমাদের প্রতিদিনের কাজগুলো আমাদের ফেজে ভিডিওতে দেখতেও পারবেন, এবং জবাবদিহিতার স্কোপ আছে, যে কোনো সময় আপনি জানতে পারবেন যে আপনি মানে কোন সময় কত টাকা দিচ্ছেন এবং সেটা কোন কাজে ব্যয় হয়েছে এবং কিভাবে আমাদের খরচটা হয়েছে। আর আমাদের যেহেতু একটা গভর্নিং বডি আছে, তো এখানে আমরা মোটামুটি একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থাকি। আপনার এখন যে নাম্বারটা আছে যেটা আপনি দিতে চাচ্ছিলেন এই মুহূর্তে, ওই নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি চাইলে অনের একটু বলেন এটা। হ্যাঁ প্লিজ। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01856094092। আরেকবার বলেন। 01856094092। আপনি এই যে নাম্বারটা দিলেন এটা আপনার পার্সোনাল নাম্বার? জি, পার্সোনাল নাম্বার। এটাতে কিন্তু বিকাশ করা নেই। আপনি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা সবাই আমার টিমের লোকজন কিন্তু আমরা একই ব্যারাকে থাকি। আচ্ছা। তো আমরা আপনি টাকাটা কিভাবে দিবেন বা কোনভাবে দিবেন, কিভাবে দিবেন, আমরা আমাদের সিনিয়র স্যারদের সাথে আলাপ করে, আপনি না আসতে পারলে আপনার প্রতিনিধির থেকে আমরা গ্রহণ করব, বা আপনার টাকাটা আমরা বুঝে পাইছি আমাদের সিনিয়র স্যার দ্বারা আপনাকে এনশিওর করাবো। এই ধরনের একটা প্রসেসিং মোটামুটি হবে। আপনি যোগাযোগ করলে আমরা আপনাকে এনশিওর প্রসিডিউর বলে দিব, প্রসিডিউরটা বলে দিতে পারবো। ওকে, তাহলে এই একটা নাম্বারই থাকলো আমার পুরা ইয়েতে, আমি ভিডিওতে একটা নাম্বারই দিলাম, বাট এখানে একটা সতর্কতা আছে। সেটা হচ্ছে আপনার এই নাম্বার আগামী কয়েক মাসের জন্য যে পরিমাণ ফোন আসবে, এখান থেকে আপনি আবার আমাকে বদদোয়া দিয়েন না যে ভাই আমি তো না, আসলে না, আমরা তো মানুষের সেবার জন্যই আছি। আসলে এখানে একটা কথা বলতে কি, আমি আমার জিবি ফান্ডে কিন্তু খুব একটা মানে বেশি জোর দেওয়া যায় না। আমি 2বার টাকা তুলছি অসহায়দের জন্য। আমার কোথাও কিন্তু জমানো 5 টাকা নেই। আমার 15 বছর সার্ভিস জীবনে আমি কিন্তু কোথাও, আমার এখন যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, স্যালারি অ্যাকাউন্ট, আসলে কি বলবো, আমার বেতনের পুরো টাকাটাই তো আসলে এভাবেই চলে যায়। আমার ভাই যেটা দেয় সেটা আমার ফ্যামিলি মেনটেন করি, আর আমার বেতনের টাকাটা এটা আমারও পিছনে চলে যায়। আর এই চ্যারিটি কাজ তো আছেই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে, 1.5 বছর বয়স। আর আপনার ওয়াইফ আপনার এই কাজ নিয়ে কি বলে? আর প্রথম সে একটু রাগ করতো, যে রাগটা শুধু তার এটা যে তুমি একটা ভালো শার্ট কিনো না। উপর আল্লাহ একজন সাক্ষী, শুধু একটা কথা বলবো অনিয়ারে যারা আছে তাদের জন্য, যে আমার ওয়াইফ আমাকে 1000 বারের উপরে বলছে যে সে আমার কাছে খুব বেশি চায় না আমি যাতে একটা নতুন শার্ট গায়ে দিই। সে এতটুকু শুধু আমার কাছে চাইছে, কোথাও আমাকে ঘুরতে নিয়ে যাও। এই কথাটাকে যখন সে দেখছে যে আমি কি কাজ করতেছি, তখন সে শুধু আমার কাছে একটাই আবদার করতো যে তুমি একটা নতুন শার্ট গায়ে দাও। তো ঈদের দিন উপর আল্লাহ একজন সাক্ষী, আমি ঈদের দিন আজ পর্যন্ত একটা পাঞ্জাবি কিনি নাই। যদি এটা মিথ্যা কথা হয়ে থাকে তো এটা উপর আল্লাহ দেখতেছে যে এই আমি মিথ্যা কথা বলছি কিনা। শুধু এটা বলবো যে আপনি বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত 2010 থেকে 2020 সালের ঈদে কোনোদিন একটা পাঞ্জাবি কিনি নাই। শুধু এটাই বলবো, এটাই হচ্ছে মানবিকতা। আমি কাউকে উদাহরণ দিতে চাই না, আমি আমাকে দিয়ে উদাহরণ দেব যে আমি কি করতেছি। আমি আল্লাহর কাছ থেকে আমার লাভ অবশ্যই একটা লাভ আছে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি মানুষের গড়ায়ু 60 বছর, আমার অলরেডি 32 শেষ, আর 28 আছে। তো আমি চলে যাব, তো চলে যাওয়ার পরে আমার যে নামাজ রোজা আমি করছি সেটা হতেও পারে, নাও হতে পারে, এটা নিয়ে কোনো বিশ্বাস নেই। কিন্তু আমি এই কাজের জন্য আমি সরাসরি আল্লাহ থেকে আমি চাই নেব, আমি সরাসরি আল্লাহকে প্রশ্ন করব আমার এই কাজ নিয়ে কি দিবে আল্লাহ আমাকে সেদিন, আমি সেদিন চাই নেব আল্লাহ থেকে। এটাই আমার বেনিফিট, আল্লাহ নিশ্চয়ই আপনাকে বেনিফিটেড তো এটার জন্য আমি আমার এই মূলধন আমি এখানে ব্যয় করি, এবং এটা আমার নেশা হয়ে গেছে। এটা আমি করে যাব যতদিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার প্রাণ রাখছে এই শরীরে। তো আমি যে ইন্সপায়ার যে কয়েকজন থেকে পাইছি তাদের কথা আসলে না বললেই নয়। যেমন চট্টগ্রামের কর কমিশনার বাদল সৈয়দ স্যার। ও বাদল সৈয়দ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আশা করি উনি, আই নো হিম, হি ইজ আ ভেরি গুড গাই। ওনার থেকে যখন আমাদের এই কাজটা যখন আলোতে আসে, ওপেন হয়, পেইড ফরওয়ার্ডের, হ্যাঁ পে ফরওয়ার্ড এবং অনেস্ট, উনি আমাদের প্রতি যে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। ওনার অফিসে একদিন আমি যাই, উনি আমাকে যে মোটিভেশনটা ওনার থেকে আমি যেটা শুনি সেটা আমার সারা জীবনের পাথে হয়ে থাকবে। সেটা বলছে যে উনি আসছে খালি হাতে, যাবেও খালি হাতে। ওনার যে সম্পত্তি আসে সব চ্যারিটিতে চলে যাবে ওনার মারা যাওয়ার পর। তো এই যে এত বড় একটা মনের মানুষ, উনি আসলে আমাদের জন্য যে আইকনের জন্য ট্রাম্প লাগে না, বিল ক্লিন্টন লাগে না, আইকনের জন্য এই মানুষগুলো আমি মনে করি অল দ্য বেস্ট।
তো উনি যেটা বলে গেছে যে আসছি খালি হাতে, যাবো খালি হাতে। তো ওনার এই কথাটা আমি আমার ব্রেনে ওয়াশ করে নিছি যে আসলে সত্যি আমি আসছি খালি হাতে, যাবো খালি হাতে। তো আমি আমার একটি মাত্র বাচ্চা, আল্লাহ যদি আপনার দোয়া করবেন 1.5 বছর বয়স, ওর যদি হায়াত দেয় আল্লাহ, আমি ওকে কোরআনের হাফেজ বানাতে চাই। হাফেজ যদি বানাতে পারি, সে একটা মসজিদের ইমামতি করে তার জীবন সে পার করতে পারবে। আমার যাতে কোনো সম্পত্তি না থাকে, এই দোয়াই করবেন আপনারা। আমিও যাতে যেভাবে খালি হাতে আসছি এভাবে খালি হাতে যেতে পারি, এই দোয়া আমার জন্য আপনারা করবেন। সি হিজ কনফিডেন্ট। কোটি কোটি টাকা থাকলেও মানুষের মধ্যে এতটা কনফিডেন্স থাকে না। দ্য থিং ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, মানে দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু বি হ্যাপি ইন ইউর লাইফ। ফার্স্ট অফ অল, জীবনে যদি কোনো এম থাকে তাহলে ঘুরে ফিরে এম একটাই, হ্যাপি হওয়া। আপনি যাই করেন না কেন, বাড়ি করেন, গাড়ি করেন, কোটি কোটি টাকার মালিক হন, যাই হন না কেন, মূলত হ্যাপি হওয়ার জন্য করছেন। ভুলটা আসলে সেখানেই আমরা করে ফেলি। হ্যাপি হওয়ার জায়গাটাকে আমরা জটিল করে ফেলি। হ্যাপি হওয়ার জায়গাটা আসলে জটিল না, হ্যাপি হওয়ার জায়গাটা খুব ইজি, খুব সস্তা। দেখেন, আমি ওকে একটা প্রশ্ন করি, আপনি কি সুখী? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার কোনো ধরনের পিছুটান নেই, আমি কোনো পিছুটান মনে করি না। তো অনেকে আমাকে বলে যে তুমি যে এভাবে খরচ করছো, তো এই পাগল ছাগল এই সে, এর পিছে যে তুমি তোমার টাকাগুলো খরচ করছো, তুমি যে জমাচ্ছ না, কিছু করতেছো না, তো এটার জন্য যে তুমি একদিন ভুগবা। তোমার যদি হঠাৎ ধরো ক্যান্সার হইলো, তোমার যদি একটা মরণঘাতী কোনো একটা কিছু হইলো, তখন তোমার এই সাহায্যের জন্য কে আগে আসবে? একটা অ্যাক্সিডেন্টে তোমার একটা পা নষ্ট হয়ে গেল, কে তোমাকে খাওয়াবে, কে তোমাকে পড়াবে? তখন আমি এটা বলি যে এটা আমি যে মানুষদের জন্য করছি, উপরওয়ালা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এদের যারা মাজলুম, যারা মৃত্যু পথযাত্রী, আমার বেশিরভাগ পেশেন্টই কিন্তু মৃত্যু পথযাত্রী। 50% আপ আসে আর 50% ডাউন চলে যায়, তারা থাকে না। কিন্তু যাওয়ার আগে আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে আমি এই পুলিশের এই পোশাক পরা, যখন আমি রাস্তায় এই অসহায় মৃত্যু পথযাত্রী মানুষগুলোর কাজ করি, কাজ করার পরে যখন চলে যাই, তখন সাধারণ পাবলিক আসলে কিন্তু ওরা পাথর মারে, সবাই তাদেরকে পাগল বলে। কিন্তু আমি যখন কাজ করে চলে যাই, তখন আমার প্যান্টের হাতলটা সে টেনে ধরে আমাকে, আমি যাতে না যাই, তার কাছে থাকি। তো এর চেয়ে বড় পুরস্কার, এর চেয়ে বড় পাওয়া আমার মনে হয় আমি এই পৃথিবীতে আর কিছু পাবো বলে আমার মনে হয় না। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার, আমি সেটা পাইছি, এটা প্রুভড। আজকের এপিসোডটা থেকে হি ইজ আ সুপারম্যান। এবং আমি মাঝে মাঝে, প্রত্যেকটা মানুষের জীবনে ফ্যান্টাসি আছে, মানে আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি সুপারম্যানের পাওয়ার পাইতাম, অনেক সময় অন্যায় দেখলে, অসহ্য দেখলে, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক বা অন্য অন্য পর্যায়ে হোক, মানে আমার কিছু করার নেই, আমার যদি সুপারম্যানের ক্ষমতা থাকতো, তাহলে এই মুহূর্তে আমি এসব কিছু করে ফেলতাম। সেটা তো সম্ভব না। কিন্তু আমি আজকে বলতেছি, এই অনুষ্ঠানে বসে আমি একজন সুপারম্যানের ইন্টারভিউ করলাম। এই শওকত হচ্ছে সেই সুপারম্যান। শওকত, আমি রিয়েলি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনি চট্টগ্রাম থেকে আপনি এসছেন এই জীবন গল্প অনুষ্ঠানে, আপনি আপনার গল্পটা বলে গেলেন। এবং আমি বিশ্বাস করি যে বাতি আপনি জ্বালিয়েছেন বাংলাদেশ পুলিশে, এই বাতি একসময় হাজার প্রদীপ হবে এবং বাংলাদেশ পুলিশের আদল চেঞ্জ করে দেবে। বাংলাদেশ পুলিশ পুরোটাই মানবিক পুলিশ হবে, আমি এই স্বপ্নটা দেখি। আজকে আমি বলে গেলাম, হয়তো আমি পৃথিবীতে থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। বাংলাদেশ পুলিশ সারা বিশ্বের বুকে রোল মডেল হবে এবং সেই সময়টা আপনার নাম খুব শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। আমি স্যালুট জানাই আজকের এই অনুষ্ঠান থেকে। আমার বাবা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। তো আমার বাবা 2014 সালে মারা যায়। তো আমার ভাই নোয়াখালী, বড় ভাই আনোয়ার হোসেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য, উনি একদিন আমি বাড়ি যাওয়ার পর আমার সাথে বলছে যে নতুন ইউএনও সাহেব আসছে, মহিলা ম্যাডাম আসছে, ওনার বাবাও নাকি মুক্তিযোদ্ধা। তো আমাদের বাবাও তো মুক্তিযোদ্ধা, ওনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি। তো ওই ইউএনও ম্যাডামের সাথে দেখা করানোর জন্য আমার বড় ভাই ওনার গাড়িতে করে আমাকে ওই যে উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। তো যখন উনি একটা ইউএনও ম্যাডাম একটা কাজে ব্যস্ত, অফিসিয়াল একটা কাজে ব্যস্ত, তো আমার ভাই ভিতরে কথা বলতে গেছে, আমি বলছি আপনি যান, আমি বাইরে আছি। তো আমি বাইরে দাঁড়ায় আছি, দেখতেছি যে একটা মানুষ অনেকক্ষণ, একটা মাঝারি বয়সের একটা মহিলা অনেকক্ষণ দাঁড়ানো। এই ঘটনাটা আপনি আমাদের মানবিক ইউনিট কিংবা আমার প্রোফাইলে গেলেও দেখতে পাবেন। তো আমি বললাম যে কী ব্যাপার, আপনি এখানে দাঁড়ানো কেন? তখন উনি বলল যে বাবা, আমি 3-4 ঘন্টা এখানে দাঁড়ানো একটা কম্বলের জন্য, আমরা 3-4 জন মানুষ শীতে খুব কষ্ট করতেছি, তো আমাদের চিকন একটা কম্বল আছে, একটা কম্বলে হয় না, আরেকটা কম্বল হইলে খুব ভালো হয়। তো একটা ছেলে দেখতেছি, ছেলেটার বয়স হবে 8 বছর, সে প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, ঠিকমতো দাঁড়াইতেও পারে না, কথাও বলতে পারে না, ইভেন সে পায়খানা প্রস্রাব করলেও বলতে পারে না। এরকম একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে 4 ঘন্টা ইউএনও অফিসের সামনে তার মা তাকে নিয়ে দাঁড়ায় আছে, উদ্দেশ্য একটা কম্বলের জন্য। তো যাই হোক, আমি দেখতেছি যে কি হয় শেষ পর্যন্ত। এরপরে দেখলাম যে ইউএনও অফিসে
সকাল তখন 10টা কিংবা 11টা, কেউ তো নাস্তা করা ছাড়া আমি মনে করি অফিসে যায় না। তো ওইখানকার অফিসাররা যারা আছে ভিতরে মিটিং করতেছে সবাই কিন্তু আমার মনে হয় নাস্তা করে গেছে। তারপরেও সব জায়গায় অফিসিয়াল একটা ডেকোরাম আছে কিছু নাস্তা নিয়ে যাওয়া। তো একটা বড় সাইজের কমলা, একটা পেস্ট্রি, একটা মিষ্টি আর একটা কেক, 4টা আইটেম, এরকম মনে হয় 8-10টা ফ্রিজ ঢুকছে। ওই এই মানসিক প্রতিবন্ধী বাচ্চাটা ওই খাবার দিকে তাকাই আছে। তো ওনারা তো অফিসার মানুষ, ওনারা তো সব কিছু খায় না, 2-1টা খায়, 2-1 অর্ধেক তো থাইকে যায়। তো ফ্রিজে করে দেখলাম যে আবার জিনিসগুলো ব্যাগ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে জিনিসগুলো ব্যাগ যাচ্ছে। ওনারা খাওয়ার পর প্রত্যেকটা প্লেটে অর্ধেক করে খাবার রয়ে গেছে। ওই বাচ্চাটা ওই অর্ধেক প্লেটের দিকে তাকাই আছে, কিন্তু ওই পিয়ন সেগুলো নিয়ে যায়, ভিতরে যে 4-5 জন পিয়ন আছে ওরা মিলে ওই ভিতরে বসে ভাগ করে খাচ্ছে। একটা বাচ্চা যাওয়ার সময় অনেকক্ষণ তাকায় রয়েছে খাবার দিকে, বেরোয়ার সময় বাচ্চাটা ওই খাবারের দিকে তাকাই আছে। তো আমরা কোথায় চলে গেছি? তখন সত্যি উপরওয়ালা একজন সাক্ষী, আমার চোখ দিয়ে পানি করে আসছে। একটা বাচ্চা, তার কাছে পেস্ট্রি অনেক দামি খাবার, একটা কমল অনেক দামি খাবার, সিনটা আমি দেখলাম। শুধু এটাতে একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা অফিসে এরকম অনাথ অসহায় প্রতিবন্ধী বাচ্চাটা খাবারগুলোর দিকে তাকায় আছে। এক টুকরা পেস্ট্রি অথবা একটা মিষ্টি অথবা কেকের অংশ অথবা একটা কমলা কতদিন তারা চোখে দেখে নাই, এই খাবারের দিকে তাকায় আছে। পরে আমি বলছি যে আপনার কম্বল লাগবে না, আপনি চলে যান। পরে নিচে কিনা জানি না, ওই মহিলাকে আমি এখান থেকে বিদায় করে দিয়ে পরের দিন আমি তার জন্য কম্বল নিয়ে গেছি। ঘটনাটা হচ্ছে, এক অসহায় রিক্সাওয়ালাটা রিক্সা চালায়, তার নিজের থাকার কোনো জায়গা নেই, আরেকজন লোকে একটা ঘরে তাকে থাকতে দিছে। তো রিক্সাওয়ালাটা একটা অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যায়, এই পায়ের জায়গায়, এই যে নিচ হাঁটু থেকে টাকনুগিরা পর্যন্ত ওইখানে ভেঙে যাওয়ার পর 1 সপ্তাহ পর্যন্ত ওই ভাঙা পানি আসে, ওই বিছানায় পড়ে থাকে, তার একটা এক্সরে করানোর মতো পয়সা নাই। তো আমি গিয়ে দেখি যে কি বাচ্চাগুলো মুড়ি খাচ্ছে 3 দিন, তাদের বাসায় কোনো খাবার নাই, মানে চাল নেই তাদের বাসায়, তারা মুড়ি খেয়ে আছে। বাবা তো ওই শয্যাশয়ী, তার রিক্সা চালানোও বন্ধ, ইনকামও বন্ধ, 3 দিন বাসায় কোনো খাবার নাই। তো আমি মনে করছি হয়তো অনেক সময় নিম্ন শ্রেণীর মানুষরা চালাকিও করতে পারে। আমি তার পুরো বাসা তন্ন করে খুঁজছি এবং আমার একটা ভিডিও আছে, কোথাও চালের ছিটা ফোটাও ছিল না এবং চুলা যে 3 দিন জ্বলে নাই তার প্রমাণও আমি ভিডিওতে দেখেছি। এবং বাচ্চাগুলো স্টেট কাটতেছিল, ওরা মুড়ি খাবে না, ফেলাই দিচ্ছে এভাবে, ওরা ভাত খাবে। 2020 সালে যেখানে ওই তার বাসা বস্তিটা হচ্ছে রাস্তার এই পাশের বাড়িতে থাকে, আর ওই রাস্তার ওই পাশে বিজয় দিবসের উৎসব চলতেছে উপজেলা পরিষদের মাঠে। তো বাচ্চাগুলা খাবারের জন্য কাচ্ছে। আমি যে একটু আগে আমার চোখের পানি আসছে যে এই পেস্ট্রি, কেক, এই মিষ্টি এবং কমলা, এগুলো তো দূরের কথা, তারা সাদা ভাতের জন্য কাঁদতেছে 2020 সালে, তাও আবার এই উপজেলা পরিষদ ভবনের মাঠের অপোজিট পাশে, যে মাঠে বিজয় দিবসের মেলা এবং বিজয় দিবসের উৎসব চলতেছে। তো যাই হোক, আমি সাথে 5,000 টাকা দিছি, পরে যাই 1 বস্তা চাল, 5 লিটার তেল, আরও 3,000 টাকা দিছি। তো আমি এই যে প্রথম সাহায্যের পরে দ্বিতীয় সাহায্যটা 1 মাস পরে করি। মাঝখানে তাদের খবর নিতে যাইয়া দেখি, আমি আমার প্রোফাইল থেকে এটা শেয়ার করি, সম্ভবত আপনারা দেখবেন 200 থেকে 250 শেয়ার হয়েছে আমার এই নিউজটা। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনারা এখনও যোগাযোগ করতে পারেন নোয়াখালী কবিরহাট থানার উপজেলা পরিষদ ভবনের রাস্তার ঠিক অপোজিট পাশে রিক্সাওয়ালার নাম করিম মিয়া। তার একটা বাচ্চা 8 বছরের প্রতিবন্ধী, একটা 5 বছরের মেয়ে বাচ্চা, একটা 3 বছরের মেয়ে বাচ্চা, আর তার ওয়াইফ, তারা 5 জন মানুষ বলবো না, তারা মনুষ্য প্রাণী। এই মনুষ্য প্রাণীগুলা এখনও আছে এবং যেভাবে ঠিকানা দিচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন। তো তাদের এই 250 শেয়ারের পরেও কোনো মানুষ তাদের মানে জিজ্ঞাসা করার জন্য যে আজকে ভাত খাইছো কিনা, সাহায্য তো দূরের কথা, মানুষের মানবিকতা কোথায় পৌঁছে গেছে। তো আমি বলবো আপনারা সবাই, এই যে তাদের বাসার উপর যে বিশাল বিলবোর্ড রাজনৈতিক নেতাদের ওই বিজয় দিবসের শুভেচ্ছা দিচ্ছে, ওই একটা বিলবোর্ডের টাকায় তাদের পুরো বছর চলে যাবে আমি জানি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যে যার পছন্দ মতো রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু রাজনীতির জনপ্রতিনিধিদের প্রতি আমার একটা অনুরোধ, আপনাদের এই মানুষগুলো নীরবে কাঁদতেছে, মরে যাচ্ছে, একটু খেয়াল করবেন প্লিজ। আর কি বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজের এখানে আসার আজকে মূল উদ্দেশ্য আমার যেটার জন্য আজকে এই কথাগুলো আমি বলছি, সেই একটা কথাই বলবো যে আমি এখানে আমার কথা প্রচার করার জন্য আসি নাই। আমি আসছি যে মানুষগুলা রাস্তায় পচে যাচ্ছে, পোকা পড়ে যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, নিশ্চিত মৃত্যু পথযাত্রী, যে আজকে এখানে আসার আগে যে কাজটা করে আসছি, অর্ধেক পায়ের পাতা কেটে বাদ দিছি, যেটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞ ডাক্তারদের করার কথা, সে জায়গায় সাধারণ ডিপ্লোমাধারী একজন পুলিশ সদস্য, এক হাতে আমার অস্ত্র আর এক হাতে আমার এই সিজার
কি বলবো, এই অপারেশনের খুঁটিনাটি যন্ত্রপাতি নিয়ে আজকে আমি রাস্তার পাশে ফুটপাতে তার যে এই যে কাজটা করলাম, একবারে ওটির কাজ, অপারেশন থিয়েটারের কাজ যে আমি রাস্তায় করলাম, তাকে নিব কোথায় বলেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আমি যে মানুষটার পাটা অর্ধেক কেটে বাদ দিলাম তাকে বাঁচানোর জন্য, এবং আলহামদুলিল্লাহ সে ভালো আছে, তো এই যাত্রী ছাউনির নিচে তাকে আমি নিবটা কোথায়? আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম, বলেন কোথায় নিব আমি তাকে? আর সে কাগজ দেখাইলো তাকে নাকি মেডিকেল গেছে, মেডিকেল থেকে নাকি তার চিকিৎসা করতেছে না, পায়ে থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তার কাছে একটা টাকা নাই যে কোনো একটা ওষুধ কিনবে, তার কোনো আত্মীয় স্বজন নাই। আর ও মেডিকেলের দোষ দিয়েও বা লাভ কি? মেডিকেলে এই লোকের দায়িত্বই বা কে নিবে? তো সমাজে অনেক ধরনের মানবাধিকার সংস্থা, এনজিও সংস্থা, অনেক অসংখ্য সংস্থা আছে, কিন্তু এই 10 বছর আমি শওকত চাক্ষুষ সাক্ষী যে কোনো ধরনের প্রতিষ্ঠান এই পচে যাওয়া রোগীদের নিয়ে কাজ করে না, বা আমি এখনো পর্যন্ত দেখি নাই। তো আমাদের এই বাংলাদেশ পুলিশ মানবিক ইউনিট এটার পিছে কাজ করে যাচ্ছে, এবং আমি আশা করি আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা বিভাগে এরকম মানবিক পুলিশ ইউনিট গঠন হবে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই নিঃস্ব অসহায় বেয়ারিশদের জন্য আমি শওকত আজকে আসি কালকে নাও থাকতে পারি, আজকে হয়তো তার সেবা করতেছি, কালকে যখন থাকবো না তখন তো আবার সেই যা আছে তাই হয়ে থাকবে। তো এটা যাতে না হয়, বাংলাদেশের 7টা বিভাগীয় মেডিকেল কলেজে একটি করে নিঃস্ব বেওয়ারিশ ওয়ার্ড যাতে চালু করা হয়। আমার সবচেয়ে বড় স্লোগান হচ্ছে এটা, যে মানুষের টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, পয়সা দেওয়ার কোনো ক্ষমতা নাই, সেবা শুশ্রূষা করার মতো কোনো লোক নাই, নিশ্চিত মৃত্যু পথযাত্রী, এই লোকগুলা যাতে সেবা পায়, এই লোকগুলা যাতে নীরবে না কাঁদে, তাদের চোখের পানিতে কোনোদিনও আমাদের বাংলাদেশে এগিয়ে যেতে পারে না, আমি এটা বিশ্বাস করি। তাদের অভিশাপ নিয়ে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তাদেরকে রাইট শওকত ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। বিশেষ করে বিদেশে যারা আছেন, বা আমি জানি এই ভিডিওটা দেখার পরে তারা অস্থির হয়ে যাবেন এই লোকটাকে রিচ করার জন্য। আমার মেইলে প্রতিদিন হাজার হাজার মেইল আসে, আমি সবাইকে অ্যাড্রেস করতে পারি না। আপনার কোনো পার্সোনাল মেইল আছে যেটা মেইল অ্যাড্রেস, যেটা বিদেশ থেকে আপনার সঙ্গে সরাসরি মেইল করতে পারে, মেইলে কথা বলতে পারে? SHOWKAT এরশাদ, শওকত এরশাদ 2635@gmail.com। আমি ওপরে লিখে দিয়েছি, ভিডিওর উপরে দেখেন আপনারা ভালো করে। ওকে, সো আপনারা যারা বিদেশ থেকে ওনাকে রিচ করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, ওনার ফোনে পাবেন না, কারণ যে নাম্বারটা বলে দিল এই ফোন নাম্বার আমি জানি এটা মানে ফোনের পর ফোন আস্তে আস্তে ব্লক হয়ে যাবে, এবং ওনাকে রিচ করা খুব ডিফিকাল্ট হবে। সরাসরি ওনাকে মেইল করবেন যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, এই টিমে মানবিক সাহায্য দিতে চান। আমরা যখন কোনো এপিসোড প্রচার করি, আমরা সেই এপিসোডের ফলো আপ করি, সবসময় ফলো আপ করি, এবং আপনারা যদি কোনো হেল্প করেন কাউকে, আমরা প্রতিনিয়ত এনে দেখাই স্ট্যাটাসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তার বর্তমান কী অবস্থা। এটা আপনারা আমার আইডি তো না, আমার পেজে গেলে, আমার ইউটিউব চ্যানেলে গেলে এগুলো প্রমাণ পাবেন। তো আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, শওকত ভাইয়ের যে টিম, সেই টিমের সাথে আমি কিবরিয়া জীবন গল্প অনুষ্ঠান আজকে থেকে তাদের সাথে আছে, এবং যত রকমের সহযোগিতা, অনুষ্ঠান কেন্দ্রিক সহযোগিতা, তারা কি করছে না করছে যদি কখনো আমাদের শরণাপন্ন হয়, আমরা তাদেরকে সেই সহযোগিতা দিব। সো আমাদের জায়গা থেকে ফুল সাপোর্ট থাকবে আপনার জন্য ইনশাআল্লাহ। সো আপনার টিমে আপনি শুধু 10 জন না, আমার মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে থেকে আমরাও আপনার সঙ্গে আছি, অফিসিয়ালি আপনার সঙ্গে আছি। বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি মনে করি এখন আমাদের টিমে সদস্য সংখ্যা আমি মনে করি 11 জন, ওরা 11 ভাই সহ আমি সহ 11 জন মনে করি। তো আমার 11 জনের যারা আছে তাদের একটু নাম না বললেই নয়, একটু করে তাদের নাম বলি। তো আমার টিমে মাইনুদ্দিন, 3 নাম্বার হান্নান, 4 নাম্বার ইয়াসিন আরাফাত, 5 নাম্বার মাহবুব, 6 নাম্বার এমরান, 7 নাম্বার রবিউল, 8 নাম্বার দেলোয়ার হোসেন, 9 নাম্বার মাইনুল ইসলাম, 10 নাম্বার সাইফুল ইসলাম, 11 নাম্বার রেজাউল, 11 নাম্বার যারা আগে ছিল তাদেরও নাম বলছি, যারা এখন নেই কিন্তু তারা আগে আমার সাথে কাজ করছিল, যে রেজাউল, তারপর মিরাজ, সাজেদুল, আনোয়ার, ওরা কিন্তু এখন নেই, যে কজনের নাম বলছি, কিন্তু রিসেন্টলি আগে ছিল। রিসেন্টলি আমাদের এই যে এই 10 জনের সাথে যে আমাদের সবচেয়ে আমাদের প্রিয় বড় ভাই কিবরিয়া ভাই একাত্মতা প্রকাশ করছে, ইনশাআল্লাহ আমিও আছি টিমের মেম্বার। এবং এইটা যে আসলে এরকমভাবে আমি কথা বলবো আমি চিন্তাও করিনি, আপনার গল্প শোনার পরে মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা সুযোগ, আই উইল হেল্প যতটুকু পারি। এক আর 2 নম্বর হচ্ছে যে আপনারা যারা নাম বলেন এরা সবাই র্যাঙ্কের দিক থেকে সবাই কনস্টেবল। এখানে সুপারভাইজারি জায়গাতে আছে যিনি, তার কথা কি যেন বলছিলেন একটু আগে, তার নামটা? আমাদের যে প্রধান যে এটার সংগঠক এবং উপদেষ্টা উনি হচ্ছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার মাহবুবুর রহমান পিপিএম স্যার, আর সভাপতি যে উনি এই কমিটির, উনি হচ্ছে ডিসি হেডকোয়ার্টার, যিনি যখন দায়িত্বে থাকেন তখন তিনি এটার সভাপতি থাকেন, বর্তমান আমির জাফর স্যার ডিসি হেডকোয়ার্টার। ওকে, সো ওনারা তো আছেনই আপনাদের মাথার উপরে, ওনারা গাইড করবেন পুরো বিষয়টা। থ্যাংক ইউ সো মাচ। এটা একটা অসাধারণ এপিসোড, এবং যে মানুষটা 10 বছর যুদ্ধ করতে পারে একা একা, সে মানুষটা হারবে না উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি
এই ভদ্রলোক যা শুরু করেছে সেটা একসময় অনেক বড় একটা মহিরুহ হবে, অনেক বড় মহিরুহ। অনেক ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকের মতো।